দাদা ভালো। হুম। আচ্ছা, আগের ক্লাসে লাস্টে প্রবলেম ছিল দুইজনের। ওই প্রবলেম কি সলভ হয়েছে? কোন দুইজন আমার তো সঠিক মনে হয় না। ইয়েস স্যার, আমার প্রবলেম সলভ হয়েছে। ওই সিএসএস এর প্রবলেমটা সলভ হয়েছে? জি জি স্যার, হয়েছে। আর ওই যে শর্টকাটের যে প্রবলেমটা ছিল? ওইটা হয়নি, ওইটা এখনো আছে প্রবলেমটা। স্যার, ভিডিও ট্যাগের যে ব্যবহারটা সেটা একবার দেখাই দিলে খুব ভালো হতো আমার জন্য। ভিডিও ট্যাগ? জি স্যার। আচ্ছা। আচ্ছা দাদা, গত ক্লাসের আমার কিছু ডিসকাশন ছিল ক্লিয়ার হওয়ার জন্য। দাঁড়ান, আমি একটা একটা করে সলভ করি। আচ্ছা, যে শর্টকাটটা দেখাই দেয়, দেখেন। ভিএস করে ভিএস কোডে এই যে সেটিং যে আইকনটা, এখানে আসবেন। আসার পর হচ্ছে যে কিবোর্ড শর্টকাট, এখানে চলে আসবেন। এখানে আসার পর দেখবেন হচ্ছে এটা কি নাম, ডুপ্লিকেট। এই যে ডুপ্লিকেট সিলেকশন নামে একটা অপশন পাবেন, দেখেন। ডুপ্লিকেট লিখে সার্চ করলেই তাহলে ফার্স্টে কোথায় আসলাম, সেটিং, কিবোর্ড শর্টকাট, তারপর হচ্ছে ডুপ্লিকেট সিলেকশন। এটাতে আসার পর এই যে এটার পাশে পেন্সিল যে আইকন আসে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বলতেছে প্রেস, সরি, এটা বলতেছে প্রেস ডিজায়ার কি কম্বিনেশন অ্যান্ড দেন প্রেস ইন্টার। মানে আপনি কি শর্টকাট সেট করতে চান। আমার যেমন কন্ট্রোল ডি সেট করা, তাহলে কন্ট্রোল ডি সেট করতে কি করতে হবে, এখানে আবার কন্ট্রোল ডিটা আপনার কিবোর্ড থেকে প্রেস করতে হবে। প্রেস করে ইন্টার প্রেস করলে এটা সেট হয়ে যাবে। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। দেখেন এইভাবে হয় কিনা, না হলে জানান। ওকে স্যার। আচ্ছা, এটা গেল। আর একজন ভিডিও ট্যাগ দেখতে চাইলেন, ভিডিও ট্যাগটা আর একটু দেখাই দেয়, দাঁড়ান। টেবিল ফাইল এক্সপ্লোরার। আচ্ছা, ধরেন আমি এই যে আমার দিস ইজ মাই H1 ট্যাগ, এটার নিচে আমি একটা ভিডিও অ্যাড করব। তো ভিডিও অ্যাড করার জন্য জাস্ট ভিডিও ট্যাগটা ইউজ করবেন। ভিডিও ট্যাগটা ইউজ করবেন। এই সোর্স অ্যাট্রিবিউট ইউজ করার দরকার নাই। এখানে এখানে সোর্স আলাদা ট্যাগ আছে, ঠিক আছে। এই সোর্স ট্যাগে আপনি সোর্স ইউজ করবেন। আর হচ্ছে টাইপ নামে আর একটা অ্যাট্রিবিউট আছে, এটা ইউজ করবেন। এখানে জাস্ট একটা ভিডিও আপনাকে সোর্সটা দিতে হবে। তো আমার এখানে দেখি কোনো ভিডিও আছে কিনা। ডাউনলোডের মধ্যে ভিডিও, এখানে একটা ভিডিও আছে। আমি ভিডিওটা কপি করে নেই। ভিডিওটা অবশ্যই কি আপনার আপনি যেখানে কাজ করতেছেন যে ফোল্ডারে, সেই ফোল্ডারে কিন্তু থাকতে হবে। মানে এই ফোল্ডারেই কিন্তু থাকতে হবে। তো আমি এই ফোল্ডারে নিয়ে নেই। এটা হচ্ছে আমার প্রজেক্ট ফোল্ডার। তো এখানে আপনি ভিডিওটা ফাইলের নামটা দিয়ে দিবেন। আমার ফাইলের নাম হচ্ছে windows.mp4। আর এখানে টাইপটা দিয়ে দিবেন। টাইপ হচ্ছে নর্মালি mp4/ভিডিও। আচ্ছা, কেউ আবার জয়েন করতেছে, দেখেন আমি রিলোড করে কেন আসলো না। এখানে আসছে কিন্তু লোড নেয়নি কেন। উইন্ডোজ, আচ্ছা।
আমরা সোর্স দিয়েছি src equal টাইপ। ও আচ্ছা, আমরা টাইপ mp4 স্ল্যাশ ভিডিও দিছি, এখানে ভিডিও স্ল্যাশ mp4 দিব। ঠিক আছে, তাহলে দেখবে যে ভিডিওটা চলে আসছে। ভিডিওটা আবার উইডটা বেশি, তো তাই এত আসছে। আপনি উইডটা একটু কমাই দিবেন। উইড ধরেন যে আমরা 500 পিক্সেল পরিমাণ উইড দিচ্ছি। আর ভিডিও যেন কন্ট্রোল করা যায়, এই জন্য কন্ট্রোলস নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারেন, তাহলে এটা কন্ট্রোলস সহ চলে আসবে। এটা জাস্ট তাহলে কাজটা আসলে কি, জাস্ট ভিডিওটা একটা লাগবে আর সোর্স একটা ট্যাগের মধ্যে। সোর্স কিন্তু আবার ডাবল ট্যাগ না, এটা কিন্তু সিঙ্গেল ট্যাগ। ঠিক আছে, জাস্ট একটাই হবে। এখানে src অ্যাট্রিবিউটের ভিতর এটা দিয়ে দিবেন। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি, ধন্যবাদ। ওকে, তারপরে কার কি জিজ্ঞাসা ছিল বলেন। দাদা আমার কিছু জানার ছিল। হুম। সেটা হচ্ছে গত ক্লাসে তো আমরা ডিভ নিয়ে কাজ করেছি, হুম। ডিপ ট্যাগ নিয়ে। সেক্ষেত্রে হচ্ছে আমি যখন ডিপ ট্যাগ নিয়ে কাজ করব, সেখানে H1 ট্যাগ বা H এর যে কোনো ট্যাগ বা পি ট্যাগ এগুলো যদি আমি ইউজ করি, সেগুলো কি সব ডিভের মধ্যেই রাখতে হবে নাকি আমি ডিভের বাইরেও রাখতে পারবো? আপনার যদি ডিভ প্রয়োজন হয় আপনি ডিভের বাইরে রাখতে পারেন। যদি কোনো সময় এরকম প্রয়োজন হয় যে আপনার ডিভের বাইরে লাগতেছে, আপনি রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, সেক্ষেত্রে মানে সিএসএস করতে গেলে আমার ট্যাগগুলো এখানেই, মানে আমার যেগুলো হচ্ছে ওই যে আপনি কিন্তু প্রপার্টি। ট্যাগেও কিন্তু আলাদা সিলেক্টর ইউজ করতে পারবেন। ঠিক আছে, লাইক H1 কে H1 দিয়ে যে সিলেক্ট করা লাগে, H1 ট্যাগেও আপনি ক্লাস বসাইতে পারেন, আইডি বসাইতে পারেন। এটা যে ডিভের মধ্যেই থাকতে হবে, নট নেসেসারি? নট নেসেসারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা আচ্ছা, হ্যালো ভাইয়া। হুম। ভাইয়া, অনেক আমাদের যে ডিপ গুলো যখন পাশাপাশি নিচ্ছি, তখন দেখা যাচ্ছে লেফট সাইডে হলো শুরু হচ্ছে, কিন্তু রাইট সাইডে অনেক জায়গা ফাঁকা থাকতেছে। তো এটা কি কোনো ওয়ে আছে যে ডিপটা আমার পুরো লেফট রাইট দুটাই সমানভাবে কভার করে যাবে? দুই পাশে রাইট সাইডে ফাঁকা থাকতেছে, আপনি উইড দিয়ে দিচ্ছেন ডিবের। ডিবের উইড দিয়ে দিলে তো রাইট সাইডে ফাঁকা থাকবে। আর উইডটা যদি 100% করে দেন তাহলে সম্পূর্ণটা জুড়েই থাকবে। আর হালকা একটু ফাঁকা থাকে, সেটা হচ্ছে প্রত্যেকটা ট্যাগের একটা ডিফল্ট মার্জিন থাকে, মানে ডিফল্ট ভাবে সাম মার্জিন থাকে। এই জন্য দেখবেন আমরা যত ইউজ করি না কেন, লেফট সাইড রাইট সাইডে একটু ফাঁকা থাকে। তো ওইটা আবার আর একটা সিএসএস এরই আছে, অ্যাস্টারিক্স দিয়ে মার্জিন প্যাডিং 0 করে দিলে এটা চলে যায়। ওটা আমরা দেখি না এখনো, দেখাবো এটা। আচ্ছা, আজকে আমরা ফার্স্টে ফ্রম ট্যাগটা দেখবো। ঠিক আছে, ফ্রম ট্যাগটা আমরা দেখি নাই। ফ্রম ট্যাগটা খুব ইম্পর্ট্যান্ট, এটা আমাদের আজকে দেখতে হবে। এর পাশাপাশি আমরা সিএসএস এর ফ্লেক্সটা আর একটু ভালোভাবে দেখার ট্রাই করবো। আমরা জাস্ট ডিসপ্লে ফ্লেক্স দিয়ে কাজ করছি, তাই না? এই ফ্লেক্সটা দিয়ে আরো কিভাবে কাজ করা যায়, ফ্লেক্স নিজে কিভাবে কাজ করে, এটা একটু এক্সপ্লোর করার ট্রাই করবো আজকে। তো দুইটা খুবই ইম্পর্টেন্ট হবে, এবং এই দুইটা যদি কভার করতে পারি আজকে ক্লাসে, তাহলে আমরা মেনুটাও দেখতে পারি। আমি না। কেউ কিছু বলছেন? একটু মিউট করে নিন, কারো যদি আনমিউট থাকে। তো আমরা তাহলে ফ্রম সিএসএস ফ্লেক্স, আর যদি সম্ভব হয় মেনুটাও দেখবো। আচ্ছা, চলেন আমরা শুরু করি। তো ফার্স্ট হচ্ছে ফ্রমটা আমরা দেখি, HTML ট্যাগ দিয়ে কিভাবে ফ্রমটা বানানো যায়। তো ফ্রম তো আমরা সবার চেনার কথা, তাই না? অনেকে ফ্রমের বানানটা ভুল করেন, অনেকে ফ্রম বললে দেখা যায় যে এই ফ্রম ইউজ করেন, FROM। এটা কিন্তু এই ফ্রম না। এই ফ্রম কি লেটারের জন্য ব্যবহার হয়, প্রেরকের তথ্য আর কি এটাদের মধ্যে থাকে।
এটা কিন্তু সেটা না, এটা হচ্ছে FORM, টোটালি ডিফারেন্ট। এই ফর্মটা হচ্ছে আপনারা অনেক সময় শোনেন ভর্তি ফর্ম, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট খোলার ফর্ম, এরকম অনেক টাইপের ফর্ম থাকে। এই ফর্ম তো ওয়েবসাইটেও এই ধরনের কিন্তু ফর্ম থাকতে পারে। লাইক আপনি একটা স্কুলের জন্য ধরেন একটা ফর্ম বানাচ্ছেন, যে স্কুলের স্টুডেন্টরা যেন রেজিস্ট্রেশন করতে পারে, তাহলে সেই ফর্মটা আসলে কিভাবে বানানো হবে, ওয়েবসাইটে কিভাবে থাকবে, তো তার আইডিয়াটা আপনি এই ট্যাগটা ইউজ করলে পেয়ে যাবেন। ঠিক আছে, তো তারপরে আমি যদি দেখাই যে ফর্মগুলো কেমন হয়, যে ধরুন আমরা একটা ওয়েবসাইটে যাই, স্লাইডিং স্লাইডিং ডোর, ফাইল। দেখেন এটা একটা সিম্পল ওয়েবসাইট, প্রত্যেকটা ওয়েবসাইটে ফর্ম থাকবে, ঠিক আছে, মাস্ট থাকে। দেখেন এখানে তারা একটা ছোট্ট একটা ফর্ম ইউজ করছে, যে সেন্ড আস এ মেসেজ, নাম, ইমেইল, সাবজেক্ট, মেসেজ দিয়ে সেন্ড বাটনে ক্লিক করলে তাদের কাছে একটা মেসেজ যাবে। এটা আর একটা কোম্পানির ওয়েবসাইট, দেখেন তারাও একটা ফর্ম ইউজ করছে, যে এখানে নাম, ইমেইল, ফোন নাম্বার দিয়ে যেন একটা মেসেজ সেন্ড করা যায়। আচ্ছা, আর কিছু ফর্ম দেখাতে পারলে ভালো হইতো। একটা বুকিং ফর্ম দেখাতে চাইলাম, বুকিং ফর্ম পাচ্ছি না কেন? এটাও একটা ডিফারেন্ট টাইপের ফর্ম, ঠিক আছে, ডিজাইনটা একটু ভিন্ন। তো এইরকম ফর্ম আমরা আসলে কিভাবে তৈরি করতে পারি? আমাদের ওয়েবসাইটেও তো ফর্ম দরকার হবে, তাই না? তো ফর্ম আমরা আসলে কিভাবে তৈরি করব, আর ফর্মের অ্যাকশনটা আসলে কেমন হয়, মানে ফর্মটা আসলে আহ, বানানোর উদ্দেশ্যটা কি থাকে? তো ফর্মের আসলে বানানোর উদ্দেশ্য মেইনলি থাকে হচ্ছে ডেটা ক্যাপচার করা। দেখা যাচ্ছে আমরা ওয়েবসাইটে, মানে ওয়েবসাইট বানাই কেন, তাই না? ওয়েবসাইট তো বানানোর একটা উদ্দেশ্য আছে, ভিজিটর পাওয়া। তো ভিজিটর তো শুধু দেখলেই হবে না, ভিজিটর আমাদের ওয়েবসাইট ঘুরে দেখে চলে গেল, তাইলেই তো হলো না। আমরা দেখা যাচ্ছে আমরা কিছু বিক্রি করতে চাই, সেটা যেন সে কিনতে পারে। কোনো সার্ভিস থাকলে সেই সার্ভিসের জন্য যেন সে আমাদের কাছে কি ডেটা দিতে পারে, যে এটা হচ্ছে আমার ফোন নাম্বার, তুমি আমার কাছে আমাকে সার্ভিস দিতে চাইলে এই নাম্বারে ফোন করো, এইরকম হচ্ছে ব্যাপার। যেমন দেখেন এটা একটা এরকম উদাহরণ, যে ইলেকট্রিক গেটস রিপেয়ার অ্যান্ড ইনস্টলেশন, এই সার্ভিস তারা দিচ্ছে। তো যাদের আর কি সেম ডেতে সার্ভিস দরকার, তারা এই ফর্মটা পূরণ করে সেন্ড করলেই এই যে এই ওয়েবসাইটের মালিক যিনি, তিনি সাথে সাথে ওনাকে ফোন ব্যাক করে যে আপনার লোকেশন কোথায়, কতক্ষণের ভিতর সার্ভিস লাগবে, আমরা এত অ্যামাউন্ট নেই, এরকম কথা বলে একটা সার্ভিস কিন্তু ডেলিভারি করছে। তো এটাই আসলে নর্মালি হয়। তারপরে আমরা তো আমাদের তো নিজেদের পার্সোনাল ওয়েবসাইট আমরা বানাবো সামনে, যে আমাদের সবার নিজেদের একটা করে ওয়েবসাইট থাকবে আমাদের নিজেদের নামে। আমার যেমন এখন আছে, আপনাদেরও তেমন থাকবে। তো সেই নিজেদের ওয়েবসাইট গুলোতেও কিন্তু আমরা ফর্ম ইউজ করব, তাই না? যে ফর্মটাতে ফিল আপ করে ক্লায়েন্ট আমাদের কাছে রিকোয়েস্ট করতে পারবে যে আমার এরকম একটা ওয়েবসাইট লাগবে। তো এইরকম সিস্টেম গুলো করার জন্য কিন্তু আমাকে অবশ্যই ফর্ম নিয়ে কিন্তু কাজ করতে হবে। তো সেজন্য আমরা আসলে ফর্মটা আসলে শিখি। ফর্ম নিয়ে আইডিয়া পান না এরকম কেউ আছেন? সবাই তো আইডিয়া পাইছেন, তাই না? বেসিক। ওকে, আচ্ছা।
তো আমরা আসলে এখন মেইনলি ফর্মের ডিজাইন পার্টটা নিয়ে কাজ করব, ঠিক আছে? ডিজাইন পার্টটা মানে হচ্ছে আমাদের ফর্ম আমরা তৈরি করতে পারবো, ফর্মটা কিন্তু কি হবে না, দেখা যাচ্ছে ক্লিক করলে এই ডেটা চলে যাবে এরকম কিন্তু না, ঠিক আছে? এটা ডাইনামিক পার্ট, এটা ডেভেলপমেন্টটা করা হয়। এখন বলতে পারেন তাহলে ডিজাইন করে কি লাভ? ডিজাইন না করলে ডেভেলপমেন্ট করতে পারবেন না, ঠিক আছে? এই যে facebook.com, তাই না? এটাও কিন্তু একটা ফর্ম। এই যে এখানে নাম, ইমেইল এটা দিতে হচ্ছে, ক্রিয়েট অ্যাকাউন্ট তৈরি করতে গেলে এখানে দিতে হচ্ছে, এটাও কিন্তু একটা ফর্ম, ঠিক আছে? যদি দেখার ইচ্ছা হয় যে ওরা কিভাবে ফর্ম বানাইলো, আপনি কিন্তু ইন্সপেক্ট করে দেখতে পারেন যে দেখি তো ওদের ফর্ম কিভাবে বানাইছে। দেখেন ওরা এই যে এইভাবে ফর্ম বানাইছে, এই যে ফর্মটা, তো আমরাও এরকম ভাবেই বানাবো। তো আমি তাহলে একটা পেজ নিয়ে নেই। ফর্ম, তো ফর্মের জন্য ফার্স্টে আপনার যেটা লাগবে ফর্ম ট্যাগ। কি ট্যাগ? ফর্ম ট্যাগ, FORM, ফর্ম। এটার কোনো শর্টকাট নাই, এটাই শর্টকাট। FORM, এই ট্যাগ, এটা হচ্ছে ডাবল ট্যাগ, ঠিক আছে? এই ট্যাগে অনেকগুলো অ্যাট্রিবিউট ইউজ করা যায়, ঠিক আছে? বাট এই মুহূর্তে আমাদের কোনো অ্যাট্রিবিউটের প্রয়োজন নেই, ঠিক আছে? এটার মধ্যে অনেকগুলো অ্যাট্রিবিউট ইউজ করা হয় যখন এই ওয়েবসাইট, এই ফর্মটা ডাইনামিক হয়। ডাইনামিক বলতে কি, যখন ফর্মটা সত্যিকারের অর্থেই কাজ করা শুরু করে, ডেটা পাস করে, ডেটা ভেরিফিকেশন করে, বা আদার্স অনেক অনেক কাজ হতে পারে। একটা ফর্মের অনেক কাজ হতে পারে। বলতে পারেন যে আসলে পৃথিবীর ওয়েব অ্যাপ্লিকেশন ইন্ডাস্ট্রি বা সিস্টেম চলতেছে এই ফর্মের মাধ্যমে, তাই না? সব ডেটা তো আসলে আমরা ফর্মের মাধ্যমে, যখন আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দেন, স্ট্যাটাস কি পোস্ট করেন না, ওইটাও তো একটা ফর্মের মাধ্যমেই হয়। আপনি যখন অ্যাকাউন্ট খোলেন সেটাও তো ফর্মের মাধ্যমেই হয়। তো সবকিছুই আসলে আপনি ফর্মের মাধ্যমে করে থাকেন, তো অনেক অনেক কাজ করা যায়। তো আমাদের এই মুহূর্তে তেমন কিছু দরকার নাই, তবে যদি মনে ইন্টারেস্ট জাগে আসলে কি কি অ্যাট্রিবিউট হয়, এর মধ্যে একটা অ্যাকশন অ্যাট্রিবিউটের কাজ কি? এটা হচ্ছে আপনার ফর্মটা যখন কেউ ফিল আপ করবে এবং সাবমিট করার পর এটা আসলে কোথায় নিয়ে যাবে, কোন পেজে যাবে, তো সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন, ঠিক আছে? সেই পেজের ইউআরএলটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট একটা অ্যাট্রিবিউট হচ্ছে মেথড নামে একটা অ্যাট্রিবিউট আছে। এই মেথড অ্যাট্রিবিউটটাও ফর্মটাকে মাস্ট ইউজ করা হয়। এটার কাজ কি? এটার কাজটা হচ্ছে আপনার ফর্মের ডেটাটা তো যাবে, মানে আপনি যখন ফর্মটা সাবমিট করতেছেন ডেটা তো যাচ্ছে, সার্ভারে যাচ্ছে বা মেইলে যাচ্ছে, যে কোনো তো জায়গায় একটা যাবে। তো যাওয়ার সময় এটা কি রূপে যাবে? অনেক অনেক সময় দেখবেন যে ফর্মের ডেটা ইউআরএল এর মধ্যে দিয়ে যায়। ইউআরএল এর মধ্যে দিয়ে কেমন? আমি যদি একটা উদাহরণ দেখাই আপনাদের, দেখেন আমি একটু google.com-এ যাই। এখানে আমরা ধরেন যে সার্চ করলাম ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা লিখে আমি সার্চ করছি। দেখেন আমি কিন্তু ফ্রমেই কিন্তু সার্চ করলাম, তাই না? সার্চ করছি কিন্তু ফ্রমে, কিন্তু এই ডেটাটা কিন্তু ইউআরএল এর মধ্যে দিয়ে গেছে। দেখেন এই যে ইউআরএল এ কিন্তু আপনি এই যে কিওয়ার্ড দেখতে পাচ্ছেন, এই যে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা কিন্তু ইউআরএল এর মধ্যেই আছে, দেখছেন? তো আপনার যদি মনে হয় এখানে দেখেন আমরা চেঞ্জ করে দিব ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট লার্নিং, আমি কিন্তু ইউআরএল এ চেঞ্জ করলাম, তারপরে ইন্টারপ্রেস করি, দেখেন আমার এইখানে এই সার্চ বক্সে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তার মানে এটা কিন্তু ইউআরএল এর মধ্যে দিয়ে কিন্তু আপনার ফর্মের ডেটাটা হ্যান্ডেলিং হচ্ছে। তো এই জন্য এই কাজটা যখন করা হয় ইউআরএল এর মধ্যে দিয়ে, তখন এটাকে বলা হয় গেট মেথড, ঠিক আছে? গেট টাইপের একটা মেথড আছে। আর কিছু টাইপের ডেটা আছে যে আসলে গেট মেথড না, পোস্ট মেথডে পাঠানো হয়, তখন আর ইউআরএল এর মধ্যে ডেটাটা দেখা যায় না। যেমন facebook.com-এ যদি আমি যাই, দেখেন আমি যদি এখানে যদি একটা ইমেল দিই, এরকম একটা ধরেন ফেক একটা ইমেল দিলাম,
এবং এখানে একটা পাসওয়ার্ড দিলাম এবং লগ ইন করলাম। তো লগ ইনের পর দেখেন ওদের ইউআরএল এর মধ্যে কি আপনি কোথাও কি ডেটা পাচ্ছেন যে আমি আসলে কার ইমেল দিয়ে কি লগ ইন করছি? কোথাও কিন্তু এটা কিন্তু দেখা যাচ্ছে না। তো ইউআরএল এর মধ্যে দিয়ে কিন্তু ডেটা পাস হচ্ছে না। তো ইউআরএল এর মধ্যে দিয়ে আসলে ডেটা পাস করা কি অনিরাপদ, ওই যে এরকম চেঞ্জ করে ফেলতে পারে মানুষ। তো সেই জন্য আসলে সেন্সিটিভ ইনফরমেশনগুলো আমরা জেনারেলি এই পোস্ট মেথডে পাঠাই। তো এগুলো ডেভেলপমেন্টের বিষয়, জাস্ট আপনাদের জানানোর জন্য আর কি বললাম। তো আপনারা যেন ইন্টারেস্ট ফিল করেন জাস্ট এই জন্যই। আপনারা যদি এটা নিয়ে এক্সপ্লোর করতে চান এখানে দেখতে পারেন। এগুলো ডেভেলপমেন্টের জন্য আসলে মেইনলি দরকার পড়ে। এই যে দেখেন, এই যে ফ্রম, এখানেও দেখেন এই যে মেথড পোস্ট ইউজ করছে, দেখছেন? আমরা যে গুগলে যদি যাই, গুগলে দেখেন এখানে মেথডটা কি ইউজ করছে, ফ্রম এখানে মেথড কি ইউজ করছে, গেট, দেখছেন? তো গেট মেথডে ইউআরএল যেটা যায় আর পোস্ট মেথড। তাহলে বলেন তো পোস্ট মেথড সিকিউর না গেট মেথড সিকিউর? বোথ মেথড। পোস্ট মেথড সিকিউর, তাই না? কারণ ইউআরএল এর ভিতর ডেটা দেখা যাবে না। বলতে পারেন ইউআরএল এর মধ্যে যে ডেটা দেখা গেলে সমস্যা কি? আসলে ইউআরএলটা যে কেউ দেখতে পারে, আপনার আপনার আইএসপি প্রোভাইডারও কিন্তু দেখতে পারে আপনি কোন কোন ইউআরএল ব্রাউজ করছেন। তাহলে আপনার ফেসবুকের ইউআরএল ঘাটলেই কিন্তু সে কিন্তু আপনার ফেসবুকের ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো কিন্তু পেয়ে যাবে। তো সেই জন্য দেখবেন ফেসবুকের কোনো কিছু কিন্তু ইউআরএল এর মধ্যে দিয়ে কিন্তু পাওয়া যায় না। তো এরকম হচ্ছে বিষয়। আর যেগুলো দেখা যাচ্ছে নন সেন্সিটিভ ইনফরমেশন, যে ইউআরএল এর ভিতর গেলেই কি না গেলেই কি, যেমন গুগলের সার্চের, তো ওইটা তেমন একটা ইম্পর্টেন্স না, তাই না? তো সেই জন্য আর কি ওইটা আর হিডেন অবস্থায় রাখে না। অনেকের কাছে মনে হতে পারে ব্যক্তিগতভাবে তো ওইটাও হিডেন হলে ভালো হইতো, বাট গুগলই এটা ভালো জানে তাদের আসলে পলিসি কি কারণে আসলে এই জন্য কাজ করছে। এই নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? না। জিনিসগুলো কিন্তু অনেক ইন্টারেস্টিং, বুঝছেন? ফর্মের ব্যাপারগুলো, মানে এটা নিয়ে কাজ করতে গেলে অনেক ভালো লাগে। তো এইগুলো এখন আমাদের আপাতত লাগবে না, আমি জাস্ট ডিসকাস করলাম। আপনারা ইন ফিউচার যখন ডেভেলপমেন্ট এগুলো শিখবেন তখন আপনাদের মনের ভিতর তখন এই প্রশ্নগুলো উত্তর খুঁজে পাবেন যে ভাই এই সময় বলছিল এটা 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 এরকম, এখন আমরা সত্যিকারের অর্থে কাজ করছি। লাইক ফেসবুকের মতো একটা লগ ইন অ্যাপ্লিকেশন আমি নিজেই বানাচ্ছি, একটা ফেসবুকে অ্যাকাউন্ট খোলা সিস্টেম আমিই বানাচ্ছি। এতদিন জাস্ট ফেসবুকে আপনি কি করতেন, অ্যাকাউন্ট খুলতেন বা লগ ইন করতেন, জানেন না যে আসলে ফেসবুক কিভাবে ভেরিফাই করে, রং পাসওয়ার্ড দিলে কিভাবে সে কম্পেয়ার করে আসলে বলে যে রং পাসওয়ার্ড। তো এই জিনিসগুলো, আবার আমার ফ্রেন্ডের পোস্টগুলোই কিভাবে আমার সামনে আসে, অনেক কিছু আপনাদের ইন্টারেস্ট তখন আরো মানে বেটার রিচ পাবে। আচ্ছা, তো আমাদের আপাতত লাগবে না, সেজন্য আমি কেটেই দিলাম এটা, ঠিক আছে? তো আমাদের জাস্ট ফ্রম ট্যাগটা লাগবে। আচ্ছা, ফ্রম ট্যাগের ভিতর আমাদের মেইনলি দুইটা জিনিস লাগবে। ফ্রম ট্যাগের ভিতর আমাদের ফার্স্টে একটা ফিল্ড দরকার হবে, তাই না? যে ফিল্ডে কি আমরা ডেটাটা নিব। ফিল্ড মানে বুঝতে পারছি, এই যে এটাও একটা ফিল্ড, তাই না? এখানে ইমেল নেওয়া হচ্ছে, এটা এখানে পাসওয়ার্ড নেওয়া হচ্ছে। তো এখানে আপনি একটা ফিল্ড লাগবে ফার্স্টে। ফর্ম তৈরি করার জন্য আপনার ফার্স্টে একটা ফিল্ড লাগবে। আর আপনার এই ফিল্ডে আপনি কি ইনপুট নেবেন, তা নির্ধারণ করার জন্য আপনার একটা টাইপ সিলেক্টর লাগবে, যে আপনি আসলে টাইপটা নির্বাচন করে দিতে চান এখানে কি ইনপুট দিবে। আর ইউজার যেন বুঝতে পারে কি ইনপুট দিতে হবে তার একটা কি ডিরেকশন থাকবে, মানে একটা আপনি কিছু একটা লিখে দিবেন যে এখানে ইমেল দাও। তো এটা হইতে পারে ওই ফিল্ডের মধ্যেই অনেক সময় লেখা থাকে, ফিল্ডের মধ্যেই লেখা থাকে কেমন, এই যে এখানে দেখেন ফিল্ডের মধ্যেই কিন্তু লেখা ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার, এটা কিন্তু ফিল্ডের মধ্যেই লেখা। আবার অনেক জায়গায় দেখবেন ফর্মটা অন্যভাবে। আমি কিছুক্ষণ আগে যে ওয়েবসাইটগুলো দেখাচ্ছিলাম ওগুলোকে ওপেন করা আছে, না আমি দেখি আছে কিনা এখনো। AR95, আচ্ছা এটাও ফিল্ডের মধ্যেই দেওয়া, দেখি।
আর পাওয়া যায় কিনা। এটাও ফিল্ডের মধ্যে হ্যাঁ। এখন ওই ফিল্ডের মধ্যে আসলে এটা আসলে পপুলার বেশি, ঠিক আছে, মানে ক্লায়েন্ট বা বলতে পারেন ইউজার ফ্রেন্ডলি ব্যাপারটা এটার সাথে একটু বেশি থাকে। এটাও দেয়া আমার ওয়েবসাইটে কিভাবে দেয়া, হ্যাঁ আমার ওয়েবসাইটে আমি ইউজার ফ্রেন্ডলি হতে হয় না, দেখেন উপরে উপরে কিন্তু আমি সিলেক্ট করে দেওয়া, তো এটাকে বলা হয় হচ্ছে লেভেল, ঠিক আছে, যে আপনি আসলে লেভেলে আসলে বলে দিচ্ছেন এখানে আপনি কি ইনপুট নেবেন। এই যে ইওর ইমেইল, এখানে তাহলে ইমেইল দিবে, ইওর নেম এখানে নেম নিবে, এটা হতে পারে ইওর নেম বাম পাশে থাকলো ডান পাশে ফিল থাকলো এরকম হতে পারে, ওটা হচ্ছে ডিজাইনের ব্যাপার, বাট এটা হচ্ছে ফ্রমের সিস্টেমটা। তো তাহলে ফ্রমের ফার্স্টে আপনাকে ফিল্ড লাগবে, তো ফিল্ডের জন্য আসলে আমরা নর্মালি ইনপুট ট্যাগ ইউজ করি, ঠিক আছে, ইনপুট নামে একটা ট্যাগ আছে, ইনপুট নামে একটা সিঙ্গেল ট্যাগ আছে, ইনপুট নামে একটা সিঙ্গেল ট্যাগ আছে, এটা আমরা ইউজ করি ফিল্ডের জন্য। তবে কিছু টাইপের ফিল্ড আছে যে আসলে এক্সেপশনাল, মানে এই ধরনের ফিল্ড আপনারা নর্মালি দেখেন না, যেমন ড্রপ ডাউন বা রেডিও বাটন, এখন হয়তো বুঝতে পারছেন না, পরে আমরা দেখব, সেগুলোর জন্য আলাদা ট্যাগ থাকে, বাট ম্যাক্সিমাম ফিল্ডের জন্য আমরা ইনপুট নামের একটা ট্যাগ ইউজ করে থাকি। আর টাইপ সিলেক্টের জন্য টাইপ নামে অ্যাট্রিবিউট ইউজ করে থাকি, ঠিক আছে। আর লেবেল দেওয়ার জন্য আমরা লেবেল ট্যাগটা ইউজ করি, লেবেলটা। তো এখন আমরা জাস্ট এটা রিনেম দেখলাম, এখন আমরা চলেন সরাসরি একটা ইউজ করে দেখি। তো তাহলে ফ্রমের ভিতর আমার এখন ফার্স্টে ধরেন আমি একটা ইমেইল নিব, তো ইমেইলের জন্য তাহলে আমি ফার্স্টে লেবেল নেই, লেবেল হচ্ছে ডাবল ট্যাগ, ঠিক আছে, লেবেল হচ্ছে ডাবল ট্যাগ। তো ফার্স্টে এখানে ফর অ্যাট্রিবিউট আসছে, আমি নিচ্ছি না, এটা নিয়ে আমরা পরে কাজ করব, লেবেল ট্যাগটা জাস্ট নিলাম, এটা একটা ডাবল ট্যাগ। এটার ভিতর আপনি দিবেন আপনি কি ইনপুট নেবেন, লাইক আমি ইমেইল নিব, ইওর ইমেইল, তো সে তার ইমেইলটা দিবে। এবং এরপরে আমার ফিল্ডটা লাগবে, তাই না, যে এই ফিল্ডে সে ইনপুটটা দিবে, তো এই জন্য ইনপুট ট্যাগটা লাগবে, ইনপুট ট্যাগটা সিঙ্গেল ট্যাগ। বলছিলাম এখানে একটা টাইপ অ্যাট্রিবিউট লাগে, দেখেন টাইপ অ্যাট্রিবিউট চলে আসছে। এখন এখানে আমরা কি নিব, টেক্সট, তো আমরা তো বলছি ইমেইল নিব, তাই না, তো এখানে টাইপ তাহলে হবে ইমেইল। তারপরে দেখেন আমরা আরেকটা লেভেল নেই, আরেকটা লেভেল নিচ্ছি ইওর নেম, তারপরে আমরা এখানে ইনপুট নিচ্ছি, এটা টাইপ দিয়ে দিলাম, ধরেন টেক্সটই থাকলো, যে টেক্সট নাম তো টেক্সটই হয়, তো এটা। তারপরে দেখেন আমরা যদি এটা ভিজুয়ালাইজ করি, যে দেখি যে এটা কেমন দেখতে লাগছে, দেখেন এই যে ইওর ইমেইল, এই যে এটা চলে আসছে, ইওর নেম পাশাপাশি চলে আসছে, দেখছেন। তাহলে যদি এগুলো যদি পাশাপাশি আসে তাহলে কি বোঝা যাচ্ছে, এটা কি সব ইনলাইন এলিমেন্ট, কিন্তু এগুলো কিন্তু ব্লক এলিমেন্ট না। তো যদি আপনি যদি তারপরে যদি এদের ফোর্স করে নিচে নামাইতে চান, তখন একটা ব্রেক ট্যাগ ইউজ করতে পারেন, বিআর ট্যাগ, বিআর একটা সিঙ্গেল ট্যাগ, এটা লাইন ব্রেক করার জন্য ইউজ করে, ঠিক আছে, মানে লাইনটা ভেঙে যাবে, নিচে চলে আসবে, দেখেন ইওর ইমেল ইওর নেম নিচে নিচে চলে আসছে। আপনি যদি একটা জায়গায় দুইটা দেন তাহলে দেখবেন লাইন ব্রেকটা বেড়ে গেছে, এই যে আমাদের এখানে দুইটা নিচে নিচে লেগে গেছে, তো তাই আমি আর একটা ব্রেক দিয়ে একটু স্পেস দিলাম, ঠিক আছে। তো এটা যে ব্রেক ট্যাগ দিয়ে করতে হয় এরকম না, অনেক সময় আপনি ব্রেক ট্যাগ ছাড়া সিএসএস দিয়েও করতে পারবেন, আপাতত আমি ব্রেক ট্যাগ দিয়ে দেখাইলাম। তো এখানে তাহলে তার নেম ইমেইল ইনপুট দিবে, এখানে নেম ইনপুট দিবে। এখন ইনপুট দেওয়ার পরে সাবমিট করবে কিভাবে, সাবমিট করার জন্য একটা বাটন থাকবে, তো বাটন আমরা দুইভাবে নিতে পারি, বাটন ট্যাগ আছে একটা ডাবল ট্যাগ, এই বাটন ট্যাগে আপনি লিখে দিতে পারেন যে এটা কি সাবমিট, তাহলে এটা সাবমিট হিসেবে কাজ করবে, এই যে দেখেন সাবমিট। তাহলে যখন কেউ ফর্মটা ফিল আপ করবে, ফিল আপ করে সাবমিট বাটনে ক্লিক করবে, ক্লিক করলেই ফর্মটা সাবমিট হবে। দেখেন এই যে আমাকে এখানে বলতেছে প্লিজ ইন্টার অ্যান ইমেইল অ্যাড্রেস, যেখানে তো ইমেইল বলছি, এটা তো ইমেইলের মতো দেখতে না, তো ইমেইলে তো @ থাকে, তারপরে @ দিয়ে এরকম দিলেই নিয়ে নিবে, ঠিক আছে, এটা হচ্ছে ইমেইলের এরকম।
আপনারা এরকম একটা ফর্ম তৈরি করে ফেলেন তো আপনাদের, দেখেন তো কোনো প্রবলেম হয় কিনা, কোডটা দেখেই তৈরি করেন। কোনো প্রবলেম হলে জানা। করতে যা প্রবলেমে পড়ছেন এমন কেউ আছেন? আচ্ছা, সো তাহলে দেখেন আমরা ফর্মের ভিতর সিম্পল একটা ফর্ম কিন্তু আমরা কিন্তু তৈরি করে ফেলছি। ইওর ইমেল, ইওর নেম। এখন যদি সাবমিট বাটনটা যদি নিচে নামাইতে চাই তাহলে কি করতে হবে বলেন তো? বিয়ার ট্যাগ দিতে হবে, রাইট। সো আমরা দুইটা বিয়ার ট্যাগ দিয়ে দেই। আপনাদের একটা জিনিস বলে দেই, অনেক সময় অনেক জায়গায় দেখতে পারেন, বিশেষ করে পুরানো ওয়েবসাইট, অনেক পুরানো ওয়েবসাইটগুলোতে এই সিঙ্গেল ট্যাগগুলোতেও ক্লোজিং আছে, সিঙ্গেল ট্যাগেও ক্লোজিং আছে। মানে কি, এই বিআর ট্যাগেও দেখবেন এই বিআর এর পরে একটা স্ল্যাশ দেয়া, ঠিক আছে, এরকমই স্ল্যাশ দেয়া। তো সিঙ্গেল ট্যাগে এভাবে ক্লোজিং দেয়া যায়, দিলেও মানে কাজ করবে, না দিলেও কাজ করবে। বাট মডার্ন ওয়েব ডিজাইনে এটা আসলে ইগনোর করা হয়। এটা আসলে যেটা আর কি না দিলেও চলবে সেটা শুধু শুধু দিব কেন, এই জন্য এটা এখন ইগনোর করা হয় সিঙ্গেল ট্যাগের ক্ষেত্রে। আবার ডাবল ট্যাগের ক্ষেত্রে এটাকেও মনে করেন না, ঠিক আছে। সিঙ্গেল ট্যাগের জন্য এটা আসলে না দিলেও চলে। তো সেজন্য আমি আসলে আপনাদের শেখাই নাই যে এটা দিতে হয়। তো যদি কোনো জায়গায় দেখেন যে দেয়া আছে, তার মানে তখন বলবেন যে আপনি তো ভাই ভুল করছেন, আপনার কোড তো ঠিক হয়নি, এরকম না। ওইটা ভুল না, অনেকে দিয়ে থাকে। তবে এটা বেশিরভাগ পুরানো ওয়েবসাইটেই এরকম করা আছে, মডার্ন ওয়েবসাইটগুলোতে আর এরকম করা হয় না, ঠিক আছে। আচ্ছা, সো আমরা দেখেন তাহলে এরকম ইমেইল আর নামেরটা আমরা করে ফেললাম। তারপরে আমরা আরেকটা করি, আরেকটা ফর্ম ফিল বানাই, লেবেল। আচ্ছা, এই ফরটা যেহেতু বারবার আসতেছে, পরের কাজটা কি, পর কেন আসে, মানে ফর দিয়ে কি করা হবে? তো ফর আপনার অ্যাট্রিবিউটটা অটোমেটিক চলে আসতেছে এইভাবে, এটা কি কোনো সেটিংস এর কিছু? এটা হচ্ছে ভিএস কোডে তো আপনাদেরও আসার কথা। না, আসছে না অ্যাট্রিবিউটটা অটোমেটিক। এক্সটেনশন ডাউনলোড দিতে হবে। এই যে লেভেল, নাম্বারটা অটোমেটিক চলে আসে। লেভেল অনেক লিখবেন, আবার খেয়াল করেছি। হ্যাঁ লেভেল লিখবেন, তারপরে ট্যাব পেস্ট করবেন। আচ্ছা, লেভেল লিখে ট্যাব প্রেস করব। হুম। না, এই শর্টকাটটুকু মানে ভিজুয়াল স্টুডিও কোডে এমনিতেই দেয়া আছে, এক্সটেনশন লাগবে না এটার জন্য। হুম, আসছে। আচ্ছা, আবার একটু কাজে মনোযোগ দেই, পরে আবার এটা প্র্যাকটিস করেন। দেখেন, তো ফর ট্যাগটা, ফর অ্যাট্রিবিউটটার কাজটা কি? তো আমি এখানে ধরুন পাসওয়ার্ড ইনপুট নিব, পাসওয়ার্ড। ফরটা আপাতত বন্ধ রাখেন, ফর এখানে আছে থাকুক, আমরা আগে পাসওয়ার্ডটা ইনপুট নিব। পাসওয়ার্ড ইনপুট নেওয়ার জন্য টাইপ কি জানেন? পাসওয়ার্ড। কেন পাসওয়ার্ড টাইপ? দেখেন, আমি যদি রিলোড করে দেখি, ও এই যে ফর্মটা আবার নিচে নিচে যেন নামে। হ্যাঁ, দেখেন এই যে ইমেইলের ঘরে আমি ইমেল দিতে পারছি, নেমের ঘরে আমি নেম দিব, পাসওয়ার্ডের ঘরে এই যে পাসওয়ার্ড দিলে কিন্তু দেখেন ব্ল্যাক ডট ডট কিন্তু দেখাচ্ছে। মানে আপনার সামনে বসেও কেউ কিন্তু আপনার স্ক্রিনের দিকে তাকিয়ে কিন্তু পাসওয়ার্ড কি এটা কিন্তু বের করতে পারবে না। তো এটার জন্য আসলে এটা টাইপ হচ্ছে পাসওয়ার্ড। বাট এই পাসওয়ার্ড টাইপ ইউজ না করে আপনি যদি এখানে টেক্সট টাইপ ইউজ করেন, টেক্সট দেন এবং রিলোড করেন, দেখবেন যে এখানে আপনি পাসওয়ার্ড ইউজার ইনপুট দিলে এখানে কিন্তু এরকম দেখা যাচ্ছে। তো এটা তো আসলে নর্মালি হয় না, তো সেই জন্য আমরা এটা টাইপটা পাসওয়ার্ড হবে। আচ্ছা, এটা গেল। এরপর হচ্ছে
পরের কথাটা হচ্ছে দেখেন ফরটার কি কাজ। ফরটা তো আমাদের এখানে তো পাসওয়ার্ড লেখা আছে এবং পাশেই ফিল দেওয়া আছে, তাই না? এখানে ইনপুট দিলেই আসলে আমি বুঝতে পারছি পাসওয়ার্ড। তো আমরা ইউজারকে একটা সুবিধা দিতে পারি যে কেউ যদি এই ফিল্ডের ভিতর নাও ক্লিক করে, এই পাসওয়ার্ড লেখার উপর ক্লিক করলেই এই ফিল্ডের ভিতর সে চলে আসবে অটোমেটিক্যালি। এই অপশনটা যদি তাকে দিতে চাই তখন আমি এই ফর অ্যাট্রিবিউটটা ইউজ করতে পারি। ঠিক আছে? কিভাবে? এর জন্য আপনার ইনপুট ট্যাগে একটা আইডি দিতে হবে। কি দিতে হবে? একটা আইডি। লাইক এটা পাস, আইডি দিলাম পাস। আর এই ফরে এসে লিখতে হবে হ্যাশ পাস, হ্যাশ পাস, এটা লিখে দিবেন। এবার রিলোড করেন এবং এই পাসওয়ার্ডের উপর ক্লিক করেন। আমি ভুল করলাম মনে হয়, শুধু পাস হবে নাকি? হ্যাঁ, শুধু পাস হবে, হ্যাশ দিতে হবে না। দেখেন রিলোড করে এটা পাসের উপর দেখেন আমি এখন ক্লিক করলাম আর সাথে সাথে কিন্তু আমি এই ফিল্ডে ঢুকে গেছি। একইভাবে আমি যদি চাই নামের জন্য এটা করতে, এখন যদি নামে ক্লিক করি দেখবে এটা কিন্তু যাচ্ছে না। দেখেন নামে ক্লিক করলে কিন্তু যাচ্ছে না, কিন্তু বাট আমি যদি ফর আর ওটা যদি ইউজ করি তখন কিন্তু এটা কাজ করবে। দেখেন ফর অ্যাট্রিবিউটটা আমি ইউজ করব। একইভাবে এখানে আইডি অ্যাট্রিবিউটটা ইউজ করব। সো আমি দুইটাতে আইডি দিয়ে দিলাম, এটা নেম ধরা, সেট, রিলোড। দেখেন নেমের উপর আমি ক্লিক করব, এই যে নেমের ঘরে কিন্তু আমি চলে আসছে। তো এই সুবিধাটা যদি আপনি ইউজারকে দিতে চান দেন আপনি এই সিস্টেমটা ব্যবহার করতে পারেন। ফরের কাজটা কি বুঝতে পারছেন সবাই? আচ্ছা, নাম আজান দিচ্ছে, 5 মিনিটের একটা ব্রেক দেই, 5 মিনিট পরে সবাই আবার একটু কাম ব্যাক করেন। ততক্ষণে এটা পারলে প্র্যাকটিস করেন, ঠিক আছে সবাই? আচ্ছা, তাহলে আমরা ফ্রমের লেবেল, ইনপুট, ফর অ্যাট্রিবিউট এগুলোর কাজ তো বুঝলাম। এখন কথা হচ্ছে যে লেবেল তো এইভাবে আমরা আসলে ঠিক বুঝেছি যে এইভাবে লেবেল দেয়া যাবে, কিন্তু আরেকটা যে দেখলাম যে এরকম ইনপুটের ভিতরে আসলে লেবেল দেয়া যায়, এটা কিভাবে দিব? তো এটা কিভাবে দেয়া যেতে পারে? তো এটার জন্য আমরা আরেকটা ধরেন ফর্ম তৈরি করি, নিচে আরেকটা ফর্ম নেই, একটা দিয়ে দেই যে h1 দিস ইজ আওয়ার সেকেন্ড ফর্ম। তো এখানে আমরা আরেকটা ফর্ম ট্যাগ নিচ্ছি। আপনার ওয়েবসাইটে কিন্তু একের অধিক ফর্ম থাকতে পারে, একই পেজের ভিতর একের অধিক ফর্ম থাকতে পারে। তো আপনি প্রত্যেকবার ফর্ম তৈরি করার আগে অবশ্যই ফর্ম ট্যাগ শুরু এবং শেষ কিন্তু করতে হবে, ঠিক আছে? এটা মনে রাখবেন। আচ্ছা, তো ফর্মের মধ্যে আমরা অ্যাকশনটা কেটে দিচ্ছি। এখানে হচ্ছে আমরা, আপনি যদি এরকম ফর্ম তৈরি করতে চান যেখানে আর কি কোনো আলাদা লেবেল থাকবে না, তাহলে লেবেল ট্যাগের দরকার নাই, ঠিক আছে? লেবেল ট্যাগ আপনার প্রয়োজন নেই। তখন আপনার জাস্ট ইনপুট ট্যাগটা নিলেই হবে। ইনপুট ট্যাগটা নেবেন এবং ইনপুট ট্যাগে ওই ইনপুট ফিল্ডের মধ্যেই নাম দেখানোর জন্য আপনাকে অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, প্লেস হোল্ডার। কি অ্যাট্রিবিউট? প্লেস হোল্ডার, এই অ্যাট্রিবিউটটা এটার ভিতর আপনি দিয়ে দিবেন আপনি আসলে কি কাস্টমারকে কি বা আপনার ক্লায়েন্টকে কি নির্দেশনা দিতে চাচ্ছেন। লাইক আমি দিলাম ইন্টেরিয়র নেম, তাহলে কাস্টমার বুঝবে যে হ্যাঁ আমার এখানে নাম দিতে হবে। দেখেন আমরা রিলোড করি, এই যে ইন্টেরিয়র নেম, দেখেন এটা কিন্তু আমার ফিল্ডের মধ্যে কিন্তু লেখা আসছে, ঠিক আছে? ফিল্ডের মধ্যে কিন্তু আমার এটা লেখাটা চলে আসছে, আলাদাভাবে কিন্তু আমার কোনো কিছু লাগলো। একইভাবে আমার যদি ইমেইল হয় টাইপটা ইমেল দিয়ে দিব, আর আমার প্লেস হোল্ডারে আমি জাস্ট বলে দিব ইমেইল। দেখেন এই যে ইমেল চলে আসছে। তারপরে আমার পাসওয়ার্ড, ইন্টেরিয়র পাসওয়ার্ড, টাইপ হবে পাসওয়ার্ড, ইন্টেরিয়র পাসওয়ার্ড। যখনই পাসওয়ার্ড এন্টার করবে এটা ডট। তো এইভাবে আমরা
এই টাইপেরও ফর্ম তৈরি করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে এরকম টাইপ কতগুলো আছে আর কোনটার জন্য কি টাইপ আমরা আসলে কিভাবে বুঝতে পারি। তো এটার জন্য আমাদের আসলে এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। আমরা আসলে W3 স্কুলসের ফর্মের যে লেসনটা ওইটা কমপ্লিট করলেই হবে। ঠিক আছে? HTML ফর্মসে চলে আসবেন। আসার পর এই যে দেখেন HTML ফর্মস এবং এখানে আছে HTML ইনপুট টাইপস। এই টাইপসে চলে আসবেন। আসার পর দেখেন এখানে আপনার সম্ভাব্য যতগুলো টাইপস হয় ফর্মের সবগুলা টাইপে কিন্তু এখানে কিন্তু দেয়া আছে। আমরা এর মধ্যে কয়েকটা ইউজ করে ফেলছি অলরেডি, তাই না? যেমন আমরা কোনটা কোনটা ইউজ করছি, টেক্সট ইউজ করছি, তারপরে পাসওয়ার্ড ইউজ করছি, টেক্সট আর পাসওয়ার্ড ইউজ করছি, ইমেলটা ইউজ করছি। এই বাদে আরো অনেকগুলো আছে। ঠিক আছে? দেখেন আমরা এখানে বাটন তৈরি করছিলাম। বাটন ট্যাগ দিয়ে আরেকভাবেও বাটন তৈরি করা যায়, সেটা হচ্ছে ইনপুট ট্যাগ দিয়েই তৈরি করা যায়। মানে সেম কাজই করে, দুইটার মধ্যে কোনো বেসিক পার্থক্য নেই। জাস্ট আপনাকে এখানে টাইপটা দিতে হবে সাবমিট, আর ভ্যালুতে লিখতে হবে বাটনের ভিতর কি লেখা থাকবে, জাস্ট সাবমিট। আচ্ছা দাদা, এখানে লেভেলটা ইউজ করতে হবে না? না, লেভেল তো ইউজ করতে হবে না। আমাদের তো এখানে লেভেলের প্রয়োজন কি হচ্ছে? লেভেলের তো কোনো প্রয়োজন নাই, এখানেই তো আমি ইনস্ট্রাকশন পাচ্ছি। আচ্ছা। দেখেন এই যে এখানে সাবমিট বাটনটা আমরা এইভাবে অ্যাড করছি। তো এটাও একটা ইনপুট টাইপ সাবমিট হিসেবে আর কি ওরা অ্যাড করছে ওদের ইয়েতে। ইনপুট টাইপ বাটন, ইনপুট টাইপ চেক বক্স, এটা আবার কি? ইনপুট টাইপ চেক বক্স দেখেন আমরা একটা দেখি। ইনপুট টাইপটা হচ্ছে চেক বক্স। এটা দিলে কি হয়? আমরা অনেক সময় দেখেন ফর্মে পাই যে এরকম টিক মার্ক দেওয়ার বক্স, এটা হচ্ছে চেক বক্স বলা হয়। তো এখানে আপনার একের অধিক চেক বক্স থাকতে পারে, এগুলোর পাশাপাশি আপনি লিখতে পারেন লাইক একজনের ধরেন যে স্পোর্টস চয়েস করতে দিব আমাদের ফর্মের মাধ্যমে, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, আমরা এরকম চয়েস করতে দিব। তাহলে সে যে এখান থেকে এরকম চয়েস করতে পারবে। এখন এগুলো এই যে নিচে নিচে নামাই দিলে আসলে বেটার লাগবে দেখতে। আমরা একটা কাজ করে দেই যে ইনপুট ট্যাগ গুলোকে আমরা আসলে বলে দেই যে তোমার আসলে কি হবা, ডিসপ্লে ব্লক করে দিতে পারি এই কাজটা করার জন্য, অথবা এগুলোকে কিন্তু একটা ডিপ ট্যাগের মধ্যে রাখলেও কিন্তু এটা কিন্তু ব্লকে চলে আসবে। আপাতত ব্রেক ট্যাগ দিয়েই করি, এটাই সহজ, এত বেকার না গেলাম। দেখেন এই যে এরকম কিন্তু সিলেক্ট করতে পারবে। দিস ইজ কল চেক বক্স। তো এটা গেল। হ্যাঁ, লিয়া আপু বলেন। পাসওয়ার্ড যদি হিডেন থাকে তো আনহিডেন করব কিভাবে? মানে আই এর একটা চিহ্ন থাকে না পাসওয়ার্ডের পাশে, অনেক সময় আমরা দেখতে পাই যে ওটা মানে হিডেন করার যে ব্যাপারটা বা আনহিডেন করার যে ব্যাপারটা। এটা জাভা স্ক্রিপ্ট দিয়ে করতে হবে, এটার জন্য জাভা স্ক্রিপ্ট শিখতে হবে। জাভা স্ক্রিপ্ট নর্মালি যেটা করবে যে এখানে একটা আইকন অ্যাড করা হবে, আই বাটনের মতো, আয়ের চোখ মানে আইকন দিয়ে ওই আয়ের উপর ক্লিক করলেই এই টাইপটাই চেঞ্জ হয়ে যাবে, পাসওয়ার্ড টু টেক্সট হয়ে যায়। এইভাবে করা হয়। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো আর একটা আছে কালার। দেখেন আমরা কালারটা একটু দেখি। ইনপুট টাইপ কালার, এই কালার দিলে আসলে কেমন মানে ইনপুট বক্সটা কেমন হয় দেখেন। এখানে কালারের একটা বক্স আসছে। তো আমরা যেহেতু কালারের এখানে প্লেস হোল্ডার দেওয়ার সুযোগ নাই, এখানে কিন্তু আমরা লেভেল ইউজ করবো, তাই না? কালারে তো আর প্লেস হোল্ডার দেওয়ার কোনো সুযোগ নেই। তো আমরা এখানে দিয়ে দিব যে চুজ ইয়োর ফেভারিট কালার।
দেখেন এখান থেকে সে কালারটা চয়েস করতে পারবে। কালারে ক্লিক করলে এরকম কালার প্যালেট ওপেন হচ্ছে, সেখান থেকে সে কোন কালারটা চয়েস করে সে কালারটা দিতে পারবে। চাইলে কি এখান থেকে সে করতে পারবে, কালারের কোড দিয়ে দিতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে কালার প্যালেটের কাজ। মানে আমরা ইউজারের ইনপুট নিচ্ছি যে আসলে সে কি কালার পছন্দ করে। এটা নর্মালি হেক্সা কালারে আসলে ক্লায়েন্ট পাবে। তারপরে ডেট, আমরা যদি ডেট ইনপুট নিতে চাই তাহলে এটা ইউজ করতে পারি। দেখেন ডেটটা কেমন হয়। ডেটটা হচ্ছে যে এরকম MMDDYY, এবং এখানে একটা ক্যালেন্ডারের মতো আইকনও আসছে, এটাতে উপর ক্লিক করলে এই যে পুরো ক্যালেন্ডার চলে আসছে। মানে আমরা যদি ইউজারকে ইনস্ট্রাকশন দিতে চাই লাইক ইয়োর বার্থডে, ঠিক আছে, ইয়োর বার্থডে আমরা নিচে দিচ্ছি কেন, এটা উপরে হবে। এখান থেকে সে তার বার্থডেটা এরকম চয়েস করতে পারবে। আচ্ছা, তারপরে আরো কি আছে, ডেট টাইম লোকাল। ডেট এবং টাইম দুইটাই এখান থেকে নেওয়া যাবে লোকালি। আমরা দেখি এটা কেমন হয়। যেখানে ডেটটা তো আছে আবার টাইমও আছে, যে আপনি এখানে দিতে পারবেন যে কত 12টা 12 AM PM এরকম টাইম দিতে পারবেন। যদি কোনো সময় কোনো কিছুতে টাইম নেওয়ার প্রয়োজন হয় তাহলে এই কাজটা করা যাবে। ইমেল তো আমরা দেখছি। ফাইল ইনপুট নেওয়া যাবে। আমরা ধরেন এমন একটা ফর্ম তৈরি করতে চাচ্ছি যে ফর্মের মাধ্যমে মানুষ তার সিভিটা জমা দিতে পারবে, তাহলে আমরা ফাইল ইনপুট নিতে পারি। তখন সে ফাইল আপলোড করার সুযোগ পাবে। এটা ব্রাউজ, এখান থেকে সে তার ফাইলটা সেভ করে দিবে। এটা হচ্ছে ফাইলের জন্য। হিডেন মানে এটা একটা ইনপুট বাট হিডেন থাকবে, এটা দেখাই যাবে না। এটাও দরকার পড়ে, এখন হয়তো আপনারা এটার ইম্পর্টেন্স বুঝবেন না, ডেভেলপমেন্টে এটা দরকার পড়ে। ঠিক আছে, অনেক সময় অনেক কিছু আমাদের হিডেন করে রাখতে হয়, যে এটা আসলে ইউজার নিজেও জানে না এটা আসলে সে ইনপুট দিচ্ছে। ঠিক আছে, সিকিউরিটির জন্য, ইউজারের সিকিউরিটির জন্য, মানে ইউজারের কাছে লুকায় যে কোনো ইম্পর্টেন্ট সেন্সিটিভ ইনফরমেশন নেওয়া হয় এর জন্য না, তার সিকিউরিটির জন্য আমাদের এরকম দরকার পড়ে। ইনপুট টাইপ ইমেজ, মানে শুধু ইমেজ নেওয়ার জন্য, যে ছবি যেন ইনপুট দেয় সে, এরকম দেওয়ার জন্য হচ্ছে ইমেজ। কি ব্যাপার, ইমেজটা কেন কাজ করলো না? ইনপুট টাইপ ইমেজ, সাবমিটের আগে সাবমিট কোয়েরি দেখছেন। ও আচ্ছা, এটা ফাইল টাইপ মাল্টিপল ছাড়া কাজ করবে না। এটা এটা ডেভেলপমেন্ট ছাড়া কাজ করবে না। এটা ফ্রমের আর একটা টাইপ ইউজ করতে হবে ফ্রম থেকে, এটা কাজ করবে না। তারপরে মান্থ, নাম্বার ইনপুট নিতে চাইলে এটা নাম্বারটা দেখায় দেয়, নাম্বারটা অনেক সময় দরকার পড়ে, এটা দিয়ে দেখায় দেয় যে নাম্বার, মানে 1 2। যদি কারো যদি স্টেজ নিতে চান তখন এটা দরকার পড়তে পারে। ঠিক আছে, যে নাম্বার। তারপর হচ্ছে আর কি আছে, রেডিওটাও আমাদের দরকার পড়ে। রেডিওটা হচ্ছে জেনারেলি ইয়ের জন্য দরকার পড়ে, ধরেন আপনি জেন্ডার নিবেন, তো জেন্ডারের জন্য এই রেডিও টাইপটা দরকার পড়ে, মেল আর হচ্ছে ফিমেল।
এই যে মেল ফিমেল দুইটাই চলে আসছে। এখন একটা প্রবলেম হচ্ছে, দেখেন এই দুইটাতেই সিলেক্ট করা যাবে, দেখেন দুইটাই সিলেক্ট হয়ে গেছে। একজন যদি দুইটাই সিলেক্ট করে দেয় মেল আর ফিমেল তাহলে কেমন হইলো? তো এই সমস্যার সমাধান করার জন্য আপনি একটা কাজ করতে পারেন। এই দুইটা ইনপুট ট্যাগেই মানে যে দুইটা আপনি চাচ্ছেন যে কোনো একটা সিলেক্ট করা যায় যেন, এই দুইটাতেই সেম একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, নেম অ্যাট্রিবিউট। ঠিক আছে, নেম অ্যাট্রিবিউট, এবং আপনি এখানে যে কোনো একটা সেম নেম দিতে হবে, লাইক আমি জেন্ডার দিলাম। তাহলে আর দুইটা একসাথে সিলেক্ট করা যাবে না, একটা সিলেক্ট করলে আর একটা অটোমেটিক আনসিলেক্ট হয়ে যাবে। দেখা, এটা হচ্ছে রেডিও। রেঞ্জ, বিভিন্ন রেঞ্জ সিলেক্ট করার জন্য এটা ইউজ করা হয়। রিসেট, মানে ফর্মটা যেন রিসেট হয়ে যায়। সার্চ, সার্চ বক্সের জন্য ইউজ করা হয়। এগুলাই মোটামুটি আর কি দরকার হয়। আপনারা এখান থেকে সবগুলো প্র্যাকটিস করবেন। আমি যেভাবে প্র্যাকটিস করলাম 1 by 1 সবগুলো সুন্দরভাবে প্র্যাকটিস করে একটা সুন্দর একটা ফর্ম বানাবেন। ফর্মটা কি বুঝতে পারছি সবাই? জি স্যার। জি স্যার। আমার একটা ছিল তো শোনা হচ্ছে? হ্যাঁ বলেন। সেটা হচ্ছে আপনি ফর যে একটা অ্যাট্রিবিউট ইউজ করেছেন পাস, তারপর হচ্ছে ফর্মে দেখিয়েছেন যে ক্লিক করলে ওটা মানে শো করে আর কি। এই জিনিসটা একটু ক্লিয়ার না জিনিসটা। দেখেন এই জিনিসটা একটু দেওয়া একটু আমাকে ক্লিয়ার করতাম। যে এই যে ইউর ইমেইল এই লেখাটা আছে, এখানে যখন আমি ক্লিক করছি তখন এই বক্সের ভিতর কিন্তু কোনো কার্সর যাচ্ছে না। যাচ্ছে কি? না। ডান পাশের বক্সে কিন্তু যাচ্ছে না। এই ডান পাশের বক্সে যদি আমি ইনপুট দিতে চাই, এই ইনপুটে এসে আমাকে ক্লিক করে তারপর লিখতে হবে। বাট যেটাতে ফর আর আইডিটা দেয়া আছে সেটাতে দেখেন, আমি যদি ইউর নেমে ক্লিক করি সাথে সাথে আমার বক্সে কিন্তু রাইট পাশে অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি এখান থেকে ওখানে লিখতে পারি। আচ্ছা, মানে আমি এখানে যেটা ইচ্ছে সেটা লিখতে পারি, বাট অটোমেটিক সিলেক্ট হয়েছে। এটা হচ্ছে এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে। ইউজার এখানে ক্লিক করলেই এটাতে চলে যাচ্ছে। আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা ফর্মটা কিন্তু দেখে ফেললাম। ফর্মটা আমাদের মাঝে মাঝে দরকার পড়ে। ফর্মটা আপনারা সবাই খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবেন। এখানে যা যা আছে ভাইয়া এনআইডি কপি আপলোড করলে নামগুলো নিয়ে নিবে, অথবা পাসপোর্ট কপি আপলোড করলে অটোমেটিক নামটা নিয়ে নিবে, এরকম কোনো অপশন কি আছে? বুঝছি রে। ফর্মের মধ্যে অনেক সময় দেখা যায় আপলোড পাসপোর্ট কপি, আপলোড এনআইডি কপি, এই ধরনের কোনো কি অপশন আছে যেটা আপলোড করলে অটোমেটিক নামগুলা এই যে নাম তারপরে নাম্বার এগুলো কি অটোমেটিক ফিল আপ হবে? এটা আছে, ডেভেলপমেন্ট করতে হবে, মানে এইচটিএমএল দিয়ে হবে না শুধু, যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনার ইমেজকে প্রসেসিং করে ডেটাগুলো নিতে হবে, শুধু এইচটিএমএল দিয়ে হবে না। এগুলো হলেই হবে, আর কিছু লাগবে না আপাতত। এবার চলেন আমরা একটু ফ্লেক্স শিখবো, ডিসপ্লে ফ্লেক্স। 10 দিন আমরা দেখছি তাই না? আজকে আবারও দেখবো। সো তার নতুন একটা ফাইল নিয়ে নেই, flex.html। Lexiosus.
আচ্ছা, ফার্স্টে আমরা একটা ডিপ নিচ্ছি, ডিপ ট্যাগ। আমরা একটা এক্সটার্নাল সিএসএস ফাইল নিয়ে নিই। লিঙ্ক সিএসএস ফাইলের নাম কি দিতে পারি? এখানে স্টাইল ডট সিএসএস আছে, এই জন্য আমি আর স্টাইল সেম নামে খুললাম না, ফ্লেক্স ডট সিএসএস নামেই খুললাম ফাইলটা। ঠিক আছে, ফ্লেক্স ডট সিএসএস। ওকে, এখানেও ট্যাবগুলো কমিয়ে নিন, তাহলে ঝামেলা কম হবে। ফ্লেক্স ডট html, it's a copy money. তো আমরা এখানে একটা ক্লাস ধরে কাজ করব। একটা ক্লাস দিয়ে দিই এটাকে কন্টেইনার। এটাকে একটা ক্লাস দিলাম আমি কন্টেইনার। কন্টেইনার মানে কি? কন্টেইনার মানে হচ্ছে একটা বক্সের মতো বোঝায়। তো আমরা এখানে সেই হিসেবে এটা কন্টেইনারই নাম দিয়েছি। তো কন্টেইনার ক্লাস ধরে আমরা সিএসএস করব। সো সিএসএস এ দিয়ে তাহলে আমাকে ক্লাসকে আমরা সিলেক্ট করার জন্য ডট লিখি। কি লিখি? ডট বা ফুল স্টপ যেটাকে বলি অনেকে। তো সেটাই হচ্ছে কন্টেইনার দিয়ে আমাকে লিখতে হবে। তো এই বক্সটাকে আসলে আমি কিভাবে সিএসএস করতে পারি, এটার একটা উইথ হাইট আমরা দিয়ে দিই। লাইক এটার উইথ দিচ্ছি 800 পিক্সেল অ্যান্ড হাইট দিচ্ছি 400 পিক্সেল, এবং এটার একটা বর্ডার দিয়ে দিচ্ছি 1 পিক্সেল সলিড রেড। এটা শর্ট হ্যান্ড প্রপার্টি বর্ডারটা আপনাদের প্র্যাকটিস করতে বলছিলাম, তারপরেও কেউ যদি মিস করে থাকেন আমি রিপিট করে দিচ্ছি। বর্ডার দেওয়ার জন্য আপনাকে বর্ডারটা লিখতে হবে, তারপর হচ্ছে বর্ডারটা কতটুকু ডিপ হবে। এখানে আমি 1 পিক্সেল দিয়েছি, মানে একদম চিকন লাইনের মতো যাবে। আর এটা কোন টাইপের বর্ডার হবে? সলিড, মানে একদম প্লেন বর্ডার। আর বর্ডারের কালারটা হচ্ছে এটা। আমরা যদি এখন ভিজুয়ালাইজ করি, রিলোড করি, দেখেন এই বর্ডারের ভিতর আমরা এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার বক্সটা। তো আমি আরো একটু যদি ডিপ করে দিতে চাই, লাইক 1 থেকে 3 করে দেই, দেখেন কালোটা একটু কালো বলছি, লালটা একটু আর একটু ডিপ হয়েছে। তো আমরা যদি চাই বর্ডারের কর্নার গুলো একটু রাউন্ড করে দিতে, তাহলে আমরা কিভাবে রাউন্ড করতে পারি বলেন তো? রেডিয়াস। রেডিয়াস ব্যবহার করে ইয়েস, বর্ডার রেডিয়াস, তাই না? আমরা বর্ডার রেডিয়াস নামে আর একটা প্রপার্টি ইউজ করতে পারি। এখানে আমরা 10 পিক্সেল পরিমাণ রাউন্ড করে দিতে পারি এটাকে। আমরা যদি চাই এই বক্সটাকে আমি একদম আমার মিডলে রাখবো, এটা আমরা কিভাবে করতে পারি? পজিশন সেন্টার, পজিশন সেন্টার বলে কিছু নাই। টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার, এটা তো টেক্সট হবে না। এটা তো টেক্সট না। এটার জন্য আমরা একটা নতুন একটা কনসেপ্ট শিখি, সেটা হচ্ছে এটাকে আমরা একটা সিএসএস করতে পারি, সেটা হচ্ছে মার্জিন অটো। মার্জিন অটো, আগে দেখি এটার ফলাফলটা কি আসে। রিলোড করি, এখানে এটা কিন্তু সেন্টারে চলে আসছে। আচ্ছা, মার্জিন অটোতে আসছে, আর আমরা যদি এখানে 0 এবং অটো দেই তাহলে কি হয় দেখি। তাও দেখেন এটা সেন্টারে আছে, মানে অটো দিলেও যা হচ্ছে, 0 অটো দিলেও তাই হচ্ছে। এখন এটা মানে আসলে কি বুঝাচ্ছে? ফার্স্টে অটোটা দিয়েই আসলে বুঝছে। অটো মানে অটোটা মানে হচ্ছে যে আপনার আমরা তো মার্জিন প্রপার্টি যে মার্জিন, এখন এই লেফট সাইডে আপনার এতটুকু মার্জিন অটোমেটিক নেয়া, এবং এই সাইডেও অটোমেটিক সেম পরিমাণ মার্জিন নেয়া।
এটার জন্য আসলে এই অটো ভ্যালুটা ইউজ করা হয়, ঠিক আছে? যে লেফট রাইট অটোমেটিক মার্জিনটা নিয়ে সে যেন সেন্টারে বসে, এটার জন্য আসলে আমরা এটা ইউজ করে থাকি। এটা তখনই কেবল কাজ করবে যখন আপনার ডিভের একটা ফিক্সড একটা উইথ থাকবে। এটা যদি উইথ যদি না থাকে তাহলে কিন্তু এটা কখনো কাজ করবে না, ঠিক আছে? ডিভের যদি ফিক্সড একটা উইথ না থাকে এটা কিন্তু কখনো কাজ করবে না। এটা কেবল কাজ করবে তখনই যখন আপনার একটা উইথ থাকবে এবং আপনি মার্জিন অটো ইউজ করবে, তখন এটা এরকম অটোমেটিক্যালি সেন্টারে বসবে। এটা আমরা অনেক সময় ইউজ করি এবং প্রায় আমাদের এটা দরকার হয়। তো এটা আমরা এই অটো দিলেও যেটা হচ্ছে যে এই অটো মানে আসলে বোঝাচ্ছে তো চারদিক থেকে অটোমেটিক নেয়ার কথা, মানে টপ বটমেও অটোমেটিক স্পেস নিয়ে এটা সেন্টারে বসার কথা ছিল, কিন্তু এটা তো নেই। কারণ টপ বটমে তো আসলে নির্ধারিত স্পেস এখানে নেই, তাই না? আপনার কন্টেন্ট যত বড় হবে, পেজ টু স্ক্রল আপনি ততই করতে থাকবেন। সেইজন্য এটা আসলে ভার্টিক্যালি আসলে সেন্টারে বসবে না। তো সেইজন্য আসলে আমরা এরকম অটো না দিয়ে আমরা জিরো অটো দেই। জিরো অটো দিলে কি, এই ২ টার শর্ট হ্যান্ডের ভ্যালু আমরা হয়তো জানি, তাই না? এটা হচ্ছে টপ বটমের জন্য কাজ করে, এটা হচ্ছে লেফট রাইটের জন্য কাজ করে। ১ম টা কিসের জন্য? টপ আর বটমের জন্য। তো আমরা টপ আর বটমে বলে দিলাম তুমি 0 মার্জিন নাও। আর লেফট রাইট আমি বলে দিছি অটো নাও। তাহলে তো আমার সেম কাজটাই হচ্ছে। তো এইজন্য আমরা নরমালি এরকম সেন্টারে কাজ করার যখন দরকার পড়ে আমরা মার্জিন 0 অটো এই কনসেপ্টটা ইউজ করি। বুঝতে পারছেন কিনা? জি স্যার। বুঝতে পেরেছি। কারোর বুঝতে সমস্যা আছে? না। মানে আপনি মার্জিন অটো বলতে আপনি ওর উপর দায়িত্ব ছেড়ে দিচ্ছেন যে তুমি অটোমেটিক স্পেস নিয়ে ২ পাশ থেকে অটোমেটিক স্পেস নিয়ে তুমি মাঝে বসো। এটা মেশিন ক্যালকুলেট করে ও নিজেই সেন্টারে বসতেছে। আপনার ক্যালকুলেট করা লাগতেছে না। চিন্তা করেন এটা যদি অটো যদি না হইতো, মানে অটোমেটিক আপনার যদি না লাগে, আপনি যদি চান নিজে আমি এটা সেন্টারে বসাবো, তাই না? আমি এটা নিজেই সেন্টারে বসাবো। তাহলে আপনাকে ক্যালকুলেট করতে হইতো অবশ্যই যে মার্জিন লেফট কত দিলে আসলে এটা সেন্টারে বসে। লাইক আমি ১০০ পিক্সেল দিয়ে দেখি আগে এটা সেন্টারে বসে কিনা, তাই না? এরকম আপনি ক্যালকুলেট করে কিন্তু বসাইতেন। দিয়ে জাস্ট আপনি এটা ওর উপর দায়িত্বটা দিয়ে দিচ্ছেন। এই ছাড়া আর কিচ্ছু না। ঠিক আছে? ওকে। সো আমরা এটা নিয়ে নিছি। এখন এটার মধ্যে আমরা একটু কাজ করব। আমরা একটু হাইটটা একটু বাড়ায় দেই। 600 দিয়ে দেই। 600 বেশি হয়ে যাচ্ছে। রেঞ্জের আউটে চলে যাচ্ছে। 500 দিয়ে দেই। ওকে। এটার মধ্যে আমরা কিছু ছোট বক্স নেই চল। কন্টেইনারের ভিতর আমরা ছোট কিছু বক্স এই যে এটাও অনেকে শর্টকাটটা দেখে মনে করতে পারেন এটা কিভাবে আসলো, আমি একটু দেখাই দেই। নরমালি আপনারা যেভাবে তৈরি করেন যে ডিপ ট্যাগ লিখেন, তারপরে এটাতে ক্লাস অ্যাট্রিবিউট দিবেন, দিয়ে তারপরে এখানে বক্স লিখবেন, তাই না? আমি যেটা করছি এখানে একটা শর্টকাট আছে। সেটা হচ্ছে ডট বক্স মানে ডট দিয়ে ক্লাসের নামটা দিতে হবে। দিয়ে যদি আপনি ট্যাব প্রেস করেন তাহলেই দেখবেন ডিপ ট্যাগ সহ এটা চলে আসবে। কি করলাম আবার যদি দেখাই, ডট দিয়ে ক্লাসের নাম, তারপরে ট্যাব প্রেস করলেই পুরোটা চলে আসতেছে ডিপ ট্যাগটা। তো এটাই হচ্ছে শর্টকাট। তো এরকম আমি একটা বক্স নিলাম। আমার এখানে আমি ধরেন এরকম 4টা বক্স রাখলাম। এটা হচ্ছে বক্স 4টা না, আমরা 3টাই রাখি আপাতত। আমাদের পরে দরকার হলে আমরা বাড়াবো। এটা বক্স 1, এটা বক্স 2, এটা বক্স 3। আচ্ছা, একটা ক্লাস আমরা রাখছি হচ্ছে বক্স সবগুলোতে, মানে এটা হচ্ছে কমন। মানে এইটা আমরা যদি এই বক্স ধরে সিএসএস করি তাহলে প্রত্যেকগুলোতেই অটোমেটিক পেয়ে যাবে। আর একটা আমরা ইন্ডিভিজুয়াল রেখেছি, আলাদা রেখেছি, যেটা আর কি আলাদা ভাবে কাজ করবে। ওকে, সো আমরা এটার জন্য কিছু সিএসএস করে ফেলি। ফার্স্ট হচ্ছে আমার বক্সে আমরা সিএসএসটা করে ফেলি। এটার উইথ হাইট দিয়ে দেই 100 পিক্সেল, হাইট দিয়ে দেই 100 পিক্সেল।
আর এইগুলো অনুযায়ী আমরা কালার দিই। এখানে যে আমরা 3টা বক্স পেয়ে গেছি, আমাদের এখানে 3টা বক্স চলে আসছে। এখন বলেন যে আমি যদি চাই এই 3টা বক্সকে আমি পাশাপাশি বসাবো, তাহলে আমাকে কি করতে হবে বলেন তো? মেন বক্সের ডিসপ্লে ফ্লেক্স দিতে হবে। কোনটাকে দিতে হবে? কোন ক্লাসটাকে? কন্টেইনার ডট বক্স যেটা। কন্টেইনারকে দিতে হবে। সিএসএস সফটওয়্যার কি ডাউনলোড করতে হবে? সিএসএস তো কোনো সফটওয়্যার নেই। এই কন্টেইনার ক্লাসকে আমাকে দিতে হবে। সবসময় মনে রাখবেন, আপনি যখনই ফ্লেক্স নিয়ে কাজ করবেন, আপনাকে ডিসপ্লে ফ্লেক্স এই প্রপার্টিটা ইউজ করতে হবে হচ্ছে আপনার প্যারেন্টে। প্যারেন্ট মানে কি? এইটার সাপেক্ষে এটাকে আমরা প্যারেন্ট বুঝাচ্ছি, কারণ এটার পেটের মধ্যেই তো এগুলো আছে। তাহলে এটাই মা বাবা হওয়ার কথা, আর এটা চাইল্ড। তো সবসময় প্যারেন্টকে দিতে হয় হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। তো তাহলে আপনাকে কন্টেইনার ক্লাসকে আপনি দিবেন হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। আমরা রিলোড করি, দেখেন এই যে আমাদের কথা কিন্তু এটা কিন্তু কাজ করেছে। আচ্ছা, এটা যদি হয় তারপরে হচ্ছে আমরা এখন যদি চাই যে এই 3টা বক্স আমাদের আছে, এই 3টা বক্সকে আমরা এখন একটু সাজাবো ডিসপ্লে ফ্লেক্সের সাথে। তো এগুলো আমরা চাই সেন্টারে চলে আসুক, সেন্টারে চলে আসুক। তো এই 3টাকে আমরা কিভাবে সেন্টারে আনতে পারি বলেন তো? স্যার জাস্টিফাই কন্টেন্ট দিয়ে। জাস্টিফাই কন্টেন্ট দিয়ে, তাই না? কেউ এখানে আবার ভুল বুঝেন না যে এখানে আসলে মার্জিন 0 অটো ইউজ করবো না। এখানে তো মার্জিন 0 অটো ইউজ করা যাবে না। যখন আপনি এটাকে ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দিচ্ছেন, এইটার মধ্যে যে এলিমেন্টগুলো আছে এগুলো কিন্তু এখন ফ্লেক্সের আন্ডারে, আর ফ্লেক্সের আন্ডারে এলিমেন্ট কিন্তু ডিসপ্লে সরি ওই মার্জিন 0 অটো কিন্তু কাজ করবে না, ঠিক আছে? তখন আপনাকে ফ্লেক্সের বিভিন্ন সিএসএস দিয়েই আপনাকে কাজ করতে হবে। তো সেই জন্য আমাদের এই হরিজন্টাল অ্যালাইনের জন্য একটা সিএসএস প্রপার্টি আছে। যখন আপনি ডিসপ্লে ফ্লেক্স ইউজ করবেন তখন এটা ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট। কি প্রপার্টির নামটা কি? জাস্টিফাই হাইফেন কন্টেন্ট। দেখেন কোনো কিছু কিন্তু মুখস্থ রাখতে হচ্ছে না, আমাদের মোটামুটি সাজেশন কিন্তু চলে আসে, তাই না? হুপ বানান টানান মানে স্পেলিং সব মুখস্থ রাখতে হবে এরকম না, বাট আপনার কনসেপ্টটা থাকতে হবে যে এটা 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 কাজ করে। যদি নাও মনে থাকে যেন সার্চ করে বের করতে পারেন, এতটুকু ক্ষমতা আপনার মধ্যে থাকতে হবে। তো জাস্টিফাই কন্টেন্ট আমরা যদি দেওয়ার পরে দেখেন এখানে আমরা সেন্টার ইউজ করি, তারপর যদি আমরা রিলোড করি দেখবো যে এটা কিন্তু সেন্টার চলে আসছে। তো এটা হচ্ছে এর সাহায্যে আমরা করলাম। এখন আমাদের যদি মন চায় যে না আমি চাই না যে এইভাবে সেন্টারে আসুক, এদের মাঝে যেন একটি স্পেস হয়, তো স্পেসের জন্য আমরা আর একটা প্রপার্টি ইউজ করতে পারি, গ্যাপ। গ্যাপ নামে একটা প্রপার্টি আছে, এদের মধ্যে আপনি কত গ্যাপ দিতে চাচ্ছেন, লাইক 10 পিক্সেল করে আপনি গ্যাপ দিতে চান, তাহলে 10 পিক্সেল গ্যাপ দিয়ে দেন। সব কিছু কিন্তু আমরা করতেছি কোথায় বলেন তো? প্যারেন্টে। আমরা কিন্তু চাইল্ডে কিন্তু একটাও হাত দেইনি, দেখছেন? আমরা কিন্তু প্যারেন্টেই কিন্তু কাজ করছি। এতে কি সুবিধা হচ্ছে বলেন তো? আপনার চাইল্ড যতই হোক আপনার কিন্তু কোনো মাথা ব্যথা নাই। আপনার এখানে 3টা আছে, এখন যদি একটা বেড়ে যায়, ক্লায়েন্ট এসে বলছে যে আমার আসলে আর একটা বক্স লাগবে, আমি আসলে নতুন একটা প্রোডাক্ট অ্যাড করছি,
তো তখন আপনার মাথা ঘুরে যাবে, আমি তো ডিজাইন তো ওইভাবে করছি না। ফ্লেক্স দিয়ে কাজ করলে এটা আপনার মাথা ঘুরাবে না। আমরা এখানে কি কালার ইউজ করতে পারি? অফ হোয়াইট একটা দেই। এরকম নিলাম। এখন 4টা বক্সে কিন্তু ঠিকভাবে কিন্তু পাশাপাশি কিন্তু বসছে। তো এটা হচ্ছে গ্যাপ। আচ্ছা, তো গ্যাপ বাদেও আরো কয়েকভাবে আপনি গ্যাপ দিতে পারেন এই জাস্টিফাই কন্টেন্টের মাধ্যমে। সেটা হচ্ছে আপনি চাইলে ধরেন যে চাচ্ছেন যে এদের মাঝে যেন সুন্দরভাবে সমান স্পেস নিয়ে ওরা যেন আসলে পাশাপাশি বসে থাকে। তাহলে আপনি এখানে একটা ভ্যালু ইউজ করতে পারেন, স্পেস ইভেনলি। স্পেস ইভেনলি, দেখেন স্পেস ইভেনলি দিলে কি হয়, দেখেন সবার মধ্যে সমান পরিমাণ স্পেস নিয়ে কিন্তু তারা কিন্তু পাশাপাশি বসছে। আপনি স্পেস গুলো মাপেন, দেখেন যে একদম সেম টু সেম, দেখেন সেম স্পেস সবার মধ্যে। ক্যালকুলেশনের দায়িত্ব কিন্তু ফ্লেক্সের ওপর, ঠিক আছে। তারপরে দেখেন স্পেস ইভেনলি আছে, তারপরে স্পেস আরো কয়েকটা আছে, স্পেস অ্যারাউন্ড নামে একটা আছে। দেখেন অ্যারাউন্ড দিলে কেমন হয়, এটা হচ্ছে ইভেনলি ছিল। অ্যারাউন্ডটা কেমন হয় দেখেন, রিলোড করলে আমরা দেখতে পাবো। অ্যারাউন্ডটা হচ্ছে দুই পাশে স্পেসটা একটু কম নিয়েছে, বাট মাঝের স্পেসগুলো সমান আছে। দেখছেন দুই পাশের স্পেস মানে স্টার্টিং এবং এন্ডিং এর স্পেসটা একটু কম আছে। এটা হচ্ছে স্পেস অ্যারাউন্ড। তারপর কি আছে, স্পেস বিটুইন আছে। স্পেস বিটুইনটা কি, আমরা রিলোড করি, দেখেন দুই পাশে স্টার্টিং এ এন্ডিং এ কোনো স্পেস নেই, জাস্ট মাঝে স্পেস। এটার জন্য হচ্ছে স্পেস বিটুইন। তাহলে আমরা কয়টা শিখলাম? সেন্টার, স্পেস ইভেনলি, স্পেস বিটুইন, স্পেস অ্যারাউন্ড। 4টা কিন্তু আমরা ভ্যালু শিখছি। এখানে কিন্তু 4টা ভ্যালু আরো আছে। আর একটা আছে হচ্ছে এন্ড। এন্ডটা দিলে কি হয়, সবগুলো রাইট কর্নারে চলে যাবে। দেখছেন দেখছেন সবগুলো কিন্তু রাইটে চলে গেছে। আর স্টার্ট দিলে কি হবে, স্টার্ট দিলে সবগুলো স্টার্টিং এ চলে আসবে। স্টার্ট না দিলেও স্টার্টিং এই তো থাকে, তাই না? মানে দিলেও যা না দিলেও তাই, মানে ডিফল্ট ভাবে এইটাই থাকে। বুঝতেছেন কি? জাস্টিফাই কন্টেন্টটা এটা কিন্তু আমাদের খুবই দরকার। আমরা সামনে যা যা কিছু শিখবো সবকিছুতে এটা লাগবে। কিছু বলতে যাচ্ছিলেন? না, বোঝা যাচ্ছে রয়েছে। তো দেখেন আমি আরেকবার দেখাই, জাস্টিফাই কন্টেন্ট এটা লিখতে হবে এবং এর মধ্যে আপনি এখানে মোটামুটি লিখতে নিলেই আপনার সাজেশন চলে আসে যে স্পেস অ্যারাউন্ড, স্পেস বিটুইন, স্পেস ইভেনলি, ঠিক আছে, এরকম দিবেন, দিলেই এটা চলে আসবে। আচ্ছা, এখন আমাদের যদি কারো যদি মন চায় যে আমি চাচ্ছি হ্যাঁ এটা যেন মানে আমি কিন্তু অনেক সময় ডিরেকশনের হরিজন্টাল ভার্টিক্যাল বলতেছি, অনেকে এটা গুলিয়ে ফেলেন। হরিজন্টাল হচ্ছে রো বরাবর মানে সারি বরাবর, আর ভার্টিক্যালটা হচ্ছে কলাম বরাবর, যেটা আর কি আমরা বলি হাইট। তো আমরা দেখেন এটা কিন্তু এতক্ষণ কি কাজ করেছি হরিজন্টাল বরাবর। এখন যদি ভার্টিক্যাল বরাবর যদি আমরা কাজ করতে চাই মানে হাইট বরাবর, যে হাইট বরাবরও যেন এটা যেন সেন্টারে চলে আসে, তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? তো এটার জন্য আছে এটার জন্য কি আছে আমি ভুলে গেছি এই মুহূর্তে। ইমদাদ ভাই বলতে পারবেন? স্যার এই ভার্টিক্যাল বরাবর সেন্টারে আনার জন্য হাইট বরাবর আমি ভুলে গেছি। একটা প্রপার্টিজ আছে স্যার এটা। হ্যাঁ, জাস্ট হ্যাঁ, ভার্টিক্যাল বরাবর
আইটেম, অ্যালাইন আইটেমস, হ্যাঁ অ্যালাইন আইটেম সম্ভবত, অ্যালাইন আইটেমস এবার একটা নাকি স্যার হচ্ছে অ্যালাইন আইটেমসে কাজ করছে। এটা ভুলে গেছিলাম, আমিও ভুলে যাই, ঠিক আছে কোনো এটা আসলে স্বাভাবিক। অনেক সময় স্যার আসলে চেনা জিনিস স্যার মনে থাকে না অনেক সময় স্যার। এটাই। তো দেখেন অ্যালাইন আইটেমস নামে একটা আছে প্রপার্টি, এটা হচ্ছে কাজ করবে হচ্ছে ভার্টিক্যাল বরাবর, ঠিক আছে। সিএসএস আমি করতেছি ইয়ের মতো, প্রোগ্রামিং এ যেভাবে কমেন্ট করে আমি এখানে এইভাবে কমেন্ট করতেছি। এটা হচ্ছে ভার্টিক্যালি কাজ করবে, ভার্টিক্যালি বা হাইট। আর এটা হচ্ছে, এটা অনেকে গুলাই ফেলি, যে যেমন আমি এখনই ভুলে গেছিলাম। যদি না মনে পড়তো তাহলে কি করতাম বলেন তো? না মনে পড়লে গুগলে সার্চ করতাম। তো আপনাকেও কিন্তু এগুলোর অভ্যাস করতে হবে। আবার কেউ আবার এরকম করেন না যে না মনে পড়লেই মানুষকে নক দেই যে ভাই এটা কি। গুগল করার অভ্যাসও করতে হবে, কারণ আমি কিন্তু সবসময় অ্যাভেইলেবল না, গুগল কিন্তু সবসময় অ্যাভেইলেবল, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। অ্যালাইন আইটেম সেন্টার এটা কি আর কিছু নাই, হ্যাঁ এটারও এরকম আছে, আপনি এন্ড ইউজ করতে পারেন। দেখেন সরি, এই যে এটা কিন্তু এন্ডে চলে গেছে, সবার নিচে চলে গেছে, ঠিক আছে। স্পেস ইভেনলি এটাতে কিন্তু হবে না, দেখেন স্পেস ইভেনলি এটাতে কিন্তু কাজ করবে না, এটা কিন্তু জাস্ট হরিজন্টালের জন্যই, এটা হচ্ছে সেন্টার, স্টার্ট আর এন্ডের জন্য। আচ্ছা এটা গেল। এখন আমরা আরো কিছু একটু অপারেশন দেখি। এটা ধরেই কমেন্ট করে দেয়। আর একটা প্রপার্টি আছে ফ্লেক্স ডিরেকশন নামে, ঠিক আছে। ফ্লেক্স ডিরেকশন ডিফল্ট ভাবে রো সেট আপ করা থাকে, ঠিক আছে। মানে এটা এই যে পাশাপাশি আসছে, রো বরাবর আসছে, আপনি চাইলে এটাকে উল্টায় ফেলতে পারেন, সেটা হচ্ছে কলাম দিতে পারেন, তাহলে এটা নিচে নিচে আসবে। যদিও আমাদের এটা তো উদ্দেশ্য না, তাই না, এরকম কলাম বরাবর নিয়ে আসা, তো আমরা তো চাই না এটা। তো তারপরেও যদি কখনো দরকার হয় কোনো কাজের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। তারপরে দেখেন আমরা যদি রো দেই, রো বরাবর যদি দেখি, এখানে দেখেন রেড, ব্লু, অরেঞ্জ এবং অফ হোয়াইট বলতে পারি আমি, বা অ্যাশ কালারই ধরে। তো এটাতে একটা সিকোয়েন্স অনুসারে আছে, তাই না, রেড ফার্স্টে আছে, ব্লু। তো আপনার যদি কোনো সময় এরকম দরকার পড়ে যে আমি আসলে এটা রিভার্স করে ফেলতে চাচ্ছি, উল্টাই দিতে চাচ্ছি, এই এইটাই প্রথমে আসুক, এইটা দ্বিতীয় নাম্বারে আসুক, এটার জন্য কি আমাকে HTML দিয়ে চেঞ্জ করতে হবে? এটা কিন্তু আমার নেসেসারি না, আমি কিন্তু HTML এর চেঞ্জ ছাড়াই এটার মাধ্যমে করতে পারবো। এই অপশন CSS দিয়েছে, সেটা হচ্ছে রো হাইপেন রিভার্স, এটা লিখে দিবে, তাহলে এটা রিভার্স হয়ে যাবে। দেখেন এই যে এটা রিভার্স হয়ে গেছে, ঠিক আছে। এইভাবেও কিন্তু আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন। তারপরে ফ্লেক্স ডিরেকশন আপনি কলাম যে দিচ্ছেন, কলামেরও কিন্তু রিভার্স হয়, দেখেন তাহলে যে এইটা উপরে চলে আসছে, এইভাবেও আপনি কিন্তু এটা করতে পারবেন। আচ্ছা এই অবস্থায় ফ্লেক্স ডিরেকশন কলাম থাকা অবস্থায় আপনি যদি অ্যালাইন আইটেমসটা সেন্টার করেন, তাহলে দেখেন কি হয়। দেখেন এটা কিন্তু আপনি যে আপনার বক্সের সাপেক্ষে এটা কিন্তু সেন্টারে নিয়ে আসছে। অবশ্যই এটা মনে রাখবেন, মানে আপনি এই ফ্লেক্স যেটাতে নিয়ে কাজ করতেছেন, এটাতে কিন্তু অবশ্যই একটা উইথ হাইট থাকতে হবে, তাহলে এই যে এই ফ্লেক্স ডিরেকশন বা এগুলো কিন্তু কাজ করবে, তাছাড়া কিন্তু ঠিকভাবে কাজ করবে না। তো এই জন্য আমি কিন্তু এরকম একটা বক্স তৈরি করে নিয়েছি। আপনি যদি সরাসরি মানে উইথ হাইট না দিয়ে যদি কাজ করা শুরু করেন, তখন একটা কাজ করবে, একটা কাজ করবে না, এটা মনে রাখতে হবে। তো আমাদের ফ্লেক্স ডিরেকশনটাও হয়ে গেল। আচ্ছা অ্যালাইন আইটেমসটা আমরা বাদ দিয়ে দিচ্ছি।
আচ্ছা, এখন আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এই বক্সটা আমাদের কন্টেইনারের উইথ কত? কন্টেইনারের উইথ হচ্ছে 800 পিক্সেল। 800 পিক্সেল হচ্ছে কন্টেইনারের উইথ, আর এর ভিতর 4টা বক্স আছে, 100 করে দিয়েছি, মানে 400 পিক্সেল পরিমাণ জায়গা নিয়েছে। তো আমরা যদি এখানে বেশি উইথ দেই, লাইক ধরেন যে 300 করে উইথ দিলাম, এবং 300 করেই উইথ থাকলো, হাইটটা আর বাড়াইলাম না, বা হাইটটা একটু বাড়াই দিই, 200 পরিমাণ দিলাম। দেখি তো বক্সগুলো কি করে। রিলোড করি, দেখেন ওদের কিন্তু 300 করে কিন্তু দিছি, তারপরেও কিন্তু ওরা কিন্তু বক্সের বাইরে কিন্তু চলে যায়নি। তাহলে কি ওরা 300 পরিমাণ করে কি জায়গা নিছে? ওরা কিন্তু 300 করে জায়গা কিন্তু নেয় নাই। ওরা এই 800-র মধ্যে যতটুকু জায়গা নেওয়া সম্ভব ততটুকুই নিচ্ছে। এখন বলতে পারেন যে কেন এরকম হইলো? ফার্স্টে আমরা আরো একটু বাড়াই দিয়ে দেখি, যে লাইক উইথটাই আমরা 1000 করে দিলাম প্রত্যেকটা বক্সে, তাহলে কি হবে? রিলোড করি, দেখেন তাও কিন্তু ওরা কিন্তু ওই সেই সমান স্পেস নিয়েই কিন্তু বসে আছে। তো এটা কেন হচ্ছে? এটা হচ্ছে ফ্লেক্সের বৈশিষ্ট্য, যে ফ্লেক্সের ভিতর যা থাকে তাদের ইকুয়াল স্পেস দিয়ে সে বসায় দেয় এটা। তো আপনি যদি এটা ওভাররাইড করতে চান, যে না এটা যেন না হয়, আসলে ওর যতটুকু স্পেস আমি দিছি ও ততটুক যেন নিয়ে নেয়, ওর যে যতটুক জায়গা দরকার ও যেন ততটুক ঠিকভাবে নিয়ে নেয়। আচ্ছা দাঁড়ান, একটা কল আসছে। ওকে, তো যেটা বলছিলাম, যে ওর জন্মগত বৈশিষ্ট্য হচ্ছে ও ভালো করে সুন্দর করে সবার আগে যত জায়গায় নিক ওকে পাশাপাশি বসায় দিই ওই জায়গার মধ্যে। তো এই বৈশিষ্ট্য যদি আপনি যে আউট করে দিতে চান, তাহলে আরেকটা সিএসএস আছে ফ্লেক্সের, এটাকে বলে ফ্লেক্স র্যাপ। ফ্লেক্স র্যাপ, তো এটা বাই ডিফল্ট থাকে নো র্যাপ, মানে আসলে ওর যতটুকু জায়গা দরকার সে নিতে পারবে না, এটা বাই ডিফল্ট এটা সেট করা থাকে। ঠিক আছে, দেখেন এটা। বাট এটা যদি নো র্যাপ থেকে আপনি যদি র্যাপ করে দেন, তাহলে আমরা দেখি র্যাপ যদি দিয়ে দেই, তাহলে দেখেন এখন ওর আর যতটুক জায়গা দরকার তাকে কিন্তু ততটুক দিয়ে দিচ্ছে, কিন্তু এর কারণে কিন্তু আমার পাশাপাশি কিন্তু আর নাই, এটা কিন্তু নিচে নিচে কিন্তু চলে আসছে। কারণ যেহেতু পাশাপাশি বসলে জায়গা ঠিকঠাক পাবে না, এই জন্য কিন্তু নিচে নিচে কিন্তু চলে আসছে। এটাই হচ্ছে ফ্লেক্স র্যাপের ব্যাপারটা। ফ্লেক্স র্যাপটা কি বুঝতে পারছি সবাই? না বুঝতে পেরেছি। এটা হচ্ছে ফ্লেক্স র্যাপের বৈশিষ্ট্য। তো ফ্লেক্স নিয়ে আসলে আরো অনেক কিছু বলা যায়, আমি আর বেশি প্যাঁচাবো না, ঠিক আছে? আপনারা এগুলোই বেসিক ভাবে প্র্যাকটিস করেন, এগুলো দিয়ে আমাদের কাজ চলে যাবে। আরো ফ্লেক্সের অ্যাডভান্স শেখা যায়। ফ্লেক্স নিয়ে একটা গেমও আছে, আমি রিকমেন্ড করবো খেলার এটা। যারা গেম খেলতে ভালোবাসেন খেলতে পারেন, তাহলে দেখবেন যে তাহলে ফ্লেক্স কিছুটা শেখা হবে। ফ্লেক্স ফগি নামে একটা গেম আছে, ঠিক আছে? গুগলে সার্চ করবেন ফ্লেক্স ফগি, যে ফ্লেক্স বক্স ফগি, এই একটা গেম আছে, এটা দেখলে শিখতে পারবেন। আমরা যদি এই এখানে একটা আছে, ব্যাঙ আছে, আর এখানে একটা পুকুর আছে। তো এই ব্যাঙটাকে যদি এই পুকুরে নিয়ে যেতে চাই, তাহলে আমাকে এখন কি লিখতে হয় বলেন তো? এই ব্যাঙটাকে যদি আমি এখন এটাতে নিয়ে যেতে চাই, তাহলে কি? এটা হরিজন্টালি, তাহলে আমাকে লিখতে হবে জাস্টিফাই কন্টেন্ট। এটা আমি লাস্টে বসাইতে চাই, তাহলে এন্ড, তাই না? ফ্লেক্স এন্ডও লেখা যায়, ফ্লেক্স এন্ড, এন্ড ফ্লেক্স এন্ড, এখানে ওরা বলছে যে ফ্লেক্স এন্ড লিখতে, নেক্সট দিনে এটা চলে যায়। তারপরে দেখেন
আমরা এই দুইটা যদি মাঝে বসাইতে চাই তাহলে কি লিখতে হবে? কে বলতে পারবেন? জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, সেন্টারে চলে আসবে। এই যে হয়ে গেল। এইভাবে এই গেমটাও খেলতে পারেন, ভালোই। ঠিক আছে, তাহলে কিছুটা শেখা হয়ে যাবে আপনাদের। ফ্লেক্স বক্সটা এইভাবে প্র্যাকটিস করবেন। ফ্লেক্স বক্সটা আমাদের ভালোই লাগে। আচ্ছা, আমাদের হাতে আরো 10 মিনিটের মতো টাইম আছে। আমরা একটা মেনুটা দেখে নিই। মেনু, ন্যাভিগেশন, মেনু। তো মেনুর জন্য আমি কি বলছিলাম যে আমরা একটা মেনু কি তা আগে দেখাই দেয়। মেনু সবাই চিনি তো? দেখেন, আমি আমার ওয়েবসাইটে গেছি। এখন আপনি আমার ওয়েবসাইটে গেছেন, এখন যাওয়ার পর এই ওয়েবসাইটে কি কি পেয়ে যাচ্ছে এটা জানার একমাত্র উপায় হচ্ছে এই যে উপরে যে ন্যাভিগেশন বার দেয়া বা এখানে যে অপশন দেয়া হোম, শপ, ব্লগ, লগ ইন, সাইন আপ, এটাই কিন্তু বোঝা যাচ্ছে এখানে সব পেজ আছে। আপনি সব পেজে চলে যেতে পারবেন। তারপরে ধরেন আপনি ব্লগ দেখলেন, ব্লগ পেজে চলে যেতে পারবেন। এইভাবে আপনি ধরেন যে কোনো কোম্পানির ওয়েবসাইটে গেলেই কিন্তু আপনি এরকম একটা মেনু কিন্তু পান, তাই না? এই যে চালডাল.com এ গেছি, দেখেন এখানেও একটা কিন্তু ওরা কিন্তু একটা মেনু দিয়ে রাখছে। ওরা আবার এটা বাম সাইডে রাখছে এরকম। তারপরে ধরেন আমরা আমার কোনো একটা ক্লায়েন্টের সাইটে যাই, কোথায় যেতে পারি, leadtimebd.com। তারপরে আরো কি, আচ্ছা এটাই আসছে, এটাই দেখায়। দেখেন এই যে এখানে অ্যাবাউট আস, গ্যালারি শপ, প্রাইভেসি পলিসি, কন্ট্যাক্ট আস, এরকম আমি কয়েকটা পেজ কিন্তু পাচ্ছি। তো এটা দেখেই বোঝা যাচ্ছে তাহলে এই পেজ আছে, এবং এটার আন্ডারেও বেশ কিছু কিন্তু অপশন কিন্তু আছে। তো এটাকে বলা হচ্ছে মেনু। তবে মেনুকে মানে সবাই যে মেনুই বলে এরকম না, মেনুকে অনেকে অনেক নামে ডাকে। মেনু বলে, ন্যাব বলে, ন্যাব বার বলে, ন্যাভিগেশন বার বলে। ঠিক আছে, অনেকে অনেক নামে ডাকে। তো আপনি যে নামে ডাকেন বুঝলেই হলো। তো আমি এটাকে এখন মেনুই বলে ডাকছি। তো মেনু তৈরি করার জন্য আমি আপনাদের প্রথমে বলেছিলাম আমরা লিস্টের ট্যাগ ইউজ করব, তাই না? আনঅর্ডার্ড লিস্ট, ইউএলটা আমরা ইউজ করব। ইউএল, ইউএল এর ভিতর এলআই, এলআই থাকবে, এবং এর ভিতর আমরা আমাদের মেনু আইটেমগুলো রাখবো। হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, এরকম তো থাকবে। দেখেন আমরা যদি দেখি, দেখেন এই যে এখানে আসছে এই যে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, এগুলো আসছে। বাট এগুলো কিন্তু অবশ্যই ক্লিকেবল হতে হবে, মানে লিঙ্কে ক্লিক করলে ওই পেজে যাবে। তো এটা আসলে কিভাবে করা যাবে বলেন তো? এটা কি মাস্ট অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রাখতে হবে না? অ্যাঙ্কর ট্যাগ ছাড়া কি লিঙ্ক হয়? অ্যাঙ্কর ট্যাগ ছাড়া তো লিঙ্ক হয় না। এটা মাস্ট অ্যাঙ্কর ট্যাগের ভিতর রাখতে হবে, মানে একটা এ ট্যাগের মাঝখানে রাখতে হবে। আপাতত আমাদের কোনো লিঙ্ক নাই, তাই আমরা হ্যাশ দিয়ে রাখছি। হ্যাশ মানে হচ্ছে এটাতে কোনো লিঙ্ক আপাতত নাই, ডেড লিঙ্ক। বাট এটা স্ট্যান্ডার্ড ফুল যে আপনি হ্যাশ দিয়ে রাখবেন, ফাঁকা রাখবেন না। ঠিক আছে, তো এখানে হ্যাশ দিয়ে রাখবেন। অ্যাবাউট, বাট এটা যে ক্লিকেবল এটা বোঝা যাবে। পরবর্তীতে আপনার লিঙ্ক যদি চলে আসে আপনি জাস্ট ওইটা আপডেট করে দিলেই হবে। তো আমরা এখানে একটা সার্ভিসেসও রাখি। ওকে, আমাদের হয়ে গেছে। দেখেন এই যে হোম, অ্যাবাউট, সার্ভিসেস, কন্ট্যাক্ট, এরকম 4টা অপশন কিন্তু হয়ে গেছে। বাট ওদের মতো তো আমাদের হলো না। আমরা ওরকম ওদেরটা যেরকম দেখেছিলাম যে পাশাপাশি, পাশাপাশি হয়নি কেন, কারণ কি বলেন তো? কে বলতে পারবেন না? পাশাপাশি কেন আসলো না এরা? ব্লক আইটেম। ব্লক, রাইট।
ওরা হচ্ছে ব্লক। তো আপনাকে এটা সিএসএস পুরো মানে ইনলাইন করে দিতে হবে। তো আপনি কিভাবে ইনলাইন করে দিবেন দেখেন, আমি আসলে এটা বলে দেই। মেনুর ভিতর ইউএল, তার ভিতর এলআই। মেনুর ভিতর আমি স্টেট করে পড়বো, মেনুর ভিতর ইউএল, তার ভিতর এলআই। কেন আমি ইউএল এলআই সরাসরি করলাম না? কারণ আমার তো অনেক জায়গায় ইউএল ট্যাগ থাকতে পারে যেখানে আমার এটা দরকার হবে যে এটা যেন ব্লকই থাকে। এই জন্য আমি এখানে এইভাবে পড়লাম। এটা আমি দিয়ে দিব ডিসপ্লে ইনলাইন ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক এটা দিয়ে দিব। তাহলে ওরা ইনলাইন ব্লক হিসেবে কাজ করবে। দেখেন এই যে ইনলাইন ব্লকও হয়ে গেছে এবং ওই যে পাশে যে ডট থাকে এই ডটও কিন্তু চলে গেছে। ঠিক আছে, এই যে আমাদের মেনুগুলো কিন্তু এরকম হয়ে গেছে। আমরা চাইলে মেনুটাকে আর একটু সুন্দর করতে পারি। লাইক আমরা আর একটু সিএসএস করি, চলেন। এলআই এর ভিতর এ, এই যে নিচে যে আন্ডারলাইনটা আসছে প্রত্যেকটার আন্ডারলাইনটা আমরা একটু চেঞ্জ করে দেই। আন্ডারলাইনটা যদি আমরা বন্ধ করে দিতে চাই তাহলে আমাদের লিখতে হবে টেক্সট ডেকোরেশন নান। এটা সিএসএস হচ্ছে টেক্সট ডেকোরেশন নান। এটা মনে হয় উপরে থাকলে ভালো হইতো মেনুটা, নিচে কেমন যেন ভালো লাগতেছে না দেখতে। উপরে থাক, ওকে। তারপরে দেখেন আমরা এটাকে আরেকটু সুন্দর করব। এ আবার কি জানেন, এ তো ইনলাইন এলিমেন্ট, এ কিন্তু ইনলাইন এলিমেন্ট। তো সেই হিসাবে ও কিন্তু ঠিকঠাক ভাবে কিন্তু জায়গা কিন্তু দখল করতে পারে না। যেমন আমরা এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, দেখেন ব্যাকগ্রাউন্ড কালার দেই ব্ল্যাক। আমরা কালার কোড ইউজ করি সবচেয়ে বেটার, হ্যাশ 3টা 0 দিয়ে আসলে ব্ল্যাক। আর হচ্ছে ফন্টের কালার আমরা হোয়াইট দেই, 3টা 8 দিলে আসলে হোয়াইট। এবং আমরা যদি এখন যদি দেখি এটা দেখতে তেমন একটা বেটার লাগবে না। লেখাগুলো একটু বড় করে দেই, তাহলে ফন্ট সাইজ দেই, ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি 18 পিক্সেল। দিলাম। বাট এই যে কর্নার গুলো কিন্তু লেগে গেছে, আমরা একটু প্যাডিং দিই, তাহলে তো এটা চারদিকে ছড়িয়ে যাওয়ার কথা। আমরা ধরেন যে টপ বটমে 15 পিক্সেল আর লেফট রাইটে 20 পিক্সেল করে প্যাডিং দেই। দেখেন এটা আসছে। তো এটা কিন্তু একটা কিন্তু আমাদের কিন্তু মেনু হয়ে গেছে। আচ্ছা, এটা একটু কি দিতে হবে, একটু মার্জিন দিলে বেটার লাগবে। মার্জিন 100 পিক্সেল টপ বটমে পাক আর লেফট রাইটে 0 পাক। 100 পিক্সেল বেশি হয়ে যাচ্ছে নাকি? 50 দিই। এই যে একটা মেনু কিন্তু আমাদের হয়ে গেছে। আমরা চাইলে এটাকে টেক্সট অ্যালাইন রাইট করে আমরা রাইট সাইডে নিয়ে যেতে পারি মেনুর আইটেমগুলোকে। এই যে এটা রাইটে চলে যাবে, সেন্টার করলে আমরা সেন্টারে নিয়ে যেতে পারি। আর মেনুটাকে আর একটু সুন্দর করার জন্য আমরা আরো কিছু কাজ করতে পারি, যেমন লেখাগুলোকে বোল্ড করার জন্য ফন্ট ওয়েট বোল্ড করে দিতে পারি। ও হ্যাঁ, আরেকটা বিষয় যেটা বলছিলাম যে এই যে এখানে দেখেন আমরা প্যাডিং দিয়েছি, প্যাডিং দেওয়ার পর কিন্তু প্যাডিং কিন্তু পেয়েছে। অনেক সময় প্যাডিংটা কিন্তু পায় না, অনেকের দেখবেন এটা কাজ করবে না। যদি না কাজ করে তখন আপনারা কাজ করুক না করুক, আপনারা একটা সিএসএস লিখবেন ডিসপ্লে ব্লক, মানে এটা যেন ব্লক হয়ে থাকে, তাহলে আসলে ঠিকঠাক জায়গাটা নিতে পারবে। ঠিক আছে, এই দেখেন এই যে ঠিকঠাক এখন জায়গাটা নিচ্ছে। তো এই ডিসপ্লে ব্লকটা মাস্ট লিখে রাখবে, মানে এটা ব্লক এলিমেন্টের মতো কাজ করবে এটার মধ্যে, তাহলে প্রপারলি ও জায়গাটা নিবে। এটা হচ্ছে গুড প্র্যাকটিস। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যদি চাই যে এটার উপর মাউস নিয়ে গেলে যেন এটার ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ হয়, এই মাউস এটার উপর নিয়ে যাওয়ার অ্যাকশনটাকে বলা হয় ওভার। কি বলা হয় এটাকে? হোভার। মাউস নিয়ে গেলে এটাকে বলা হয় হোভার। হোভারে কালারটা চেঞ্জ যেন হয়। দেখেন এরকম আমরা এই যে এটাতে হোভার করলে নিচে একটা বর্ডার আসতেছে। তো এখানেও আমি যদি চাই এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হোক, তাহলে আমরা এটা কিভাবে করতে পারি?
আমরা দেখেন এটার একটা সিএসএস আমাদের লিখতে হবে। প্রথমে সিলেক্টরটা লিখবেন, তারপর হচ্ছে ক্লোন দিয়ে হোভার লিখবেন। হোভার দিয়ে আপনি এবার লিখবেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে কি হবে। লাইক এটা ব্ল্যাক আছে, ব্ল্যাক থেকে আরেকটু মানে আরেকটু কম হালকা ব্ল্যাকের দিকে যাবে। রিলোড করি, দেখেন এই যে ব্ল্যাকটা কিন্তু হালকা হয়ে যাচ্ছে, কিন্তু বাট বোঝা যাচ্ছে যে এটা আসলে হোভার করা হচ্ছে, তাই না? এটা যদি চান একটু স্মুথ হোক, তাহলে আপনি একটু একটা সিএসএস লিখতে পারেন, ট্রানজিশন। ট্রানজিশন কত সেকেন্ড? 0.3 সেকেন্ড, অল লিনিয়ার, এরকম লিখবেন। এটা হচ্ছে অ্যানিমেশনের জন্য, যে একটু সময় নিয়ে হবে, এটা একটু ধীরে হচ্ছে। 0.3 সেকেন্ডটা হচ্ছে কত সময়, আর অলটা হচ্ছে মানে কি কি অ্যানিমেট হবে সকল কিছুই। আর লিনিয়ারটা হচ্ছে অ্যানিমেশনের টাইপ। লিনিয়ার বলতে একমাত্রিক বুঝায়, আপনারা জানেন। আর ট্রানজিশনটা হচ্ছে অ্যানিমেশনের জন্য এই প্রপার্টিটা ইউজ করা হয়। আমরা এরকম নতুন অনেক কিছু ইউজ করব, এগুলো কিন্তু আপনাদের ধীরে ধীরে শিখতে হবে। তো আজকে কিন্তু আমরা মোটামুটি অনেক কিছুই কিন্তু দেখলাম। এই সবগুলো জিনিস আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। ফ্রম, তারপরে ফ্লেক্স এবং মেনু, মানে বেশি কাজ পড়ে গেল। আজকে হচ্ছে ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে থাকবে। সানডেতে আমি চাই সবাই যেন এই কাজগুলো কমপ্লিট করে ফেলা সানডের আগেই। পারবেন না? হ্যাঁ, পারা যাবে। আর সবাই ভালো কাজ করতেছেন, সো এটা কন্টিনিউ করেন। ভাইয়া হোভারটা আরেকবার দেখা যাবে? ক্লাস ভিডিওটা দেখলেই হবে, ক্লাস ভিডিওটা দেখেন।